হুম, হুম। হ্যাঁ, 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 তুই তার মধ্যে চলে যাবে। তার মধ্যে হয়ে যাবে একদম। হুম। আসলে আমি উম, ও তুই কি কানপুরে গেছিস? ও আচ্ছা, তিরুপতিতে গেছি দেবাশিস মানে অনিমেষের কাছে গেছিস, আর অনিমেষের ওখানে দেবাশিসের দের ল্যাবে ট্যাবে। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, বাহ। হ্যাঁ, ওই দেবাশিস আমার বন্ধু, দেখাতে জয়েন করেছে অনিমেষ সাততম। আচ্ছা, 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 বাহ, বাহ, বাহ। হ্যাঁ, অনিমেষের সাথেই তো মানে গত সপ্তাহে অনেকক্ষণ ধরে কথা টথা হলো। খুব ভালো। করো, করো, ওখানে করো। খুব ভালো হয়েছে। হুম, এটাই। আর তোদের একটু আসলে আমি কি হয়েছে মানে গুলিয়ে গেছে। আমি ওই তোদেরকে আমি মানে কাদের কোনটা আছে আমার কাছে এখন পরিষ্কার সব ঠিক করা আছে আমাদের কাছে। পৌর্ণিমাটা বানিয়ে দিয়েছিল। এবারে তোদেরকে লিঙ্কটা পাঠাতে গিয়ে ভিসি কলেজকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে তোদের যে একটা আলাদা গ্রুপ করা আছে প্রেসিডেন্সি আর ভিসি, তোরা এক ব্যাচে পড়িস বলে আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি, তোদেরকে পাঠানো হয়নি। এবার সকালে দেখছি যে মানে এইটা হয়ে গেছে। করা যাবে। তো বাকিরা উঠলে দেখতে পাবে। হ্যাঁ, এটা আমি ওটা ওপেন করে রেখেছি, মানে যখন খুশি জয়েন করে যেতে পারবে আর কি। আর প্রথমে যেহেতু প্রথমে বেশ কিছুটা পার্ট মানে পৌলমী একটা ক্লাস যেহেতু নিয়েছিল এবং সেটা বেশ কয়েকদিন আগে বলে আমরা প্রথমে ওই পার্টটাকে একটু রিভাইজ করে দেবো, তারপরে নতুন জিনিসটাকে আরম্ভ করব। সেই জন্য একটু পরেও যদি জয়েন করে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। হুম, চলো আমরা শুরু করি। তোদের নতুন কেউ একজন জয়েন করলো, তাকে গ্রুপে জয়েন করিয়েছি কি? ওই যে একদম নতুন আহ, একজন, কি নাম ছিল, মানে এই জাস্ট গত সপ্তাহে জয়েন করেছে, কি নাম বলতো তো? তানিষ্কা, তানিষ্কা বিশ্বাস, তানিষ্কা দাস। আমার মাঝে তানিষ্কা দাস হবে না? চিনিস? হুম। হ্যাঁ, তানিষ্কা দাস। হ্যাঁ, তানিষ্কা দাস বলে একজন আছে তো। হুম। ও মানে যোগাযোগ করেছে, ও জয়েন করার কথা। কবে? এই গত সপ্তাহে স্যাটারডে, স্যাটারডে ফোন করে জয়েন করেছে। আই গট রেফারেন্স ফ্রম তানিষ্কা অ্যান্ড অন্তরা। ওদের কাছ থেকে রেফারেন্স পেয়েছে বলছে। এই ঠিক হয়ে যাবে। এখনো কথা কেটে কেটে যাচ্ছে। তাই সবার কাছে কথা কেটে যাচ্ছে রে। সবাই কথা কাটা 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 শুনছিস? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো আমি একটু ফেঁদে ব্যাপারটাকে করি। সেটা হচ্ছে যে আহ, এই যে কন্ডাক্টেন্স যে পার্টটা আমরা পড়াবো সেইটা কোথাও কোথাও আমি আগের দিনও বলেছিলাম যে ট্রান্সপোর্ট ফেনোমেনন বলে একটা ফেনোমেনন আছে, তার মধ্যে কন্ডাক্টেন্স একটা চ্যাপ্টার, সেভাবেও পড়ানো হয়। আবার কোথাও হচ্ছে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি বলে একটা পার্ট আছে, সেই ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে কন্ডাক্টেন্স হচ্ছে একটা চ্যাপ্টার। ইলেকট্রোকেমিস্ট্রি যখন পড়ানো হয় তখন কন্ডাক্টেন্স পার্টটা থাকে, ইলেকট্রোকেমিক্যাল সেল থাকে, আর আয়নিক ইকুইলিব্রিয়াম থাকে। এই তিনটে চ্যাপ্টার মিলে হচ্ছে তোমার মানে ইলেকট্রোকেমিস্ট্রি। তার মধ্যে একটা কন্ডাক্টেন্স চ্যাপ্টার। এছাড়া ধরো ডিফিউশন, ভিসকোসিটি, কন্ডাক্টেন্স, এইগুলো সব ট্রান্সপোর্ট ফেনোমেনন বলে একটা পার্ট থাকে। তার মধ্যে কন্ডাক্টেন্স হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেননের মধ্যে একটা চ্যাপ্টার। এবার আমি সিলেবাসগুলো খুব এক্সটেন্সিভলি দেখছিলাম, কাদেরও ট্রান্সপোর্ট ফেনোমেনন হেডিং দিয়ে তার মধ্যে কন্ডাক্টেন্স রাখা আছে, আবার কাদেরও তোমার ইলেকট্রোকেমিস্ট্রি হেডিং দিয়ে তার মধ্যে কন্ডাক্টেন্সটা রাখা আছে। সে যাই হোক না কেন, আমি ওই কন্ডাক্টেন্স পার্টটা অ্যারাউন্ড 3 থেকে 4টে ক্লাসের মধ্যে খুব কুইকলি বলে দেবো।
আচ্ছা, প্রথমে যে ক্লাসটা কথাটা বলবো, প্রথমে ক্লাস কথাগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে আগের দিনে পড়ানো হয়েছে, আর 2 নম্বর হচ্ছে যে ওই প্রথমে একদম শুরুতে কিছুটা পার্ট বাদ দিলে পরের যে পার্টটা সেটা হায়ার সেকেন্ডারি লেভেলে যে ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 12-এ তুমি পড়ো সেখানে এগুলো আছে আর কি। সেখানে আমি আজকে মূলত পিপিটি ব্যবহার করছি। হ্যাঁ, আহ, মানে এখানে ইলেকট্রোকেমিস্ট্রিতে ডেরিভেশন টেরিভেশন কম আছে, ডেসক্রিপটিভ জিনিসপত্র একটু বেশি আছে বলে আমি হয়তো পিপিটিটা বেশি ইউজ করব। তাহলে আগের দিন যেটা হয়েছিল সেইগুলো এক প্রজেক্ট রিভাইজ করে নেওয়া যায়। প্রথমে যে ট্রান্সপোর্ট ফেনোমেনা, ট্রান্সপোর্ট ফেনোমেনা বলতে বলা হচ্ছে দেয়ার আর এ সিরিজ অফ ফেনোমেনা where an extensive property flows from one region to another if there is a gradient of some intensive property. মানে একটা ক্লাস অফ ফেনোমেনা আছে যেখানে কোনো একটা এক্সটেন্সিভ প্রপার্টি সে ফ্লো করবে একটা রিজিয়ন থেকে আরেকটা রিজিয়নের দিকে, যদি কোনো একটা ইন্টেন্সিভ প্রপার্টি একটা গ্রেডিয়েন্ট থাকে, অর্থাৎ দুটো রিজিয়নের মধ্যে ইন্টেন্সিভ প্রপার্টি যদি ডিফারেন্স থাকে এটা। আচ্ছা, যেমন ধরো চার্জ ফ্লোজ ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার ইফ দেয়ার ইজ এ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই কন্ডাক্টেন্স যে পার্টটা আমরা পড়বো সেখানে দেখবে একটা কন্ডাক্টিং ওয়্যার হতে পারে, অথবা কোনো একটা ইলেকট্রোলাইটিক সলিউশন হতে পারে, সেখানে দুটো রিজিয়ন আছে, একদিকে পোটেনশিয়াল এটা বেশি, একদিকে পোটেনশিয়ালটা কম, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি থাকে তাহলে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে চার্জ ফ্লো করছে, এটা হচ্ছে কন্ডাক্টর। এখানে হিট ফ্লোজ ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার ইফ দেয়ার ইজ এ টেম্পারেচার গ্রেডিয়েন্ট। হিট কন্ডাকশনের ক্ষেত্রে তুমি দেখেছো যে একটা মেটালিক ওয়্যার বা কন্ডাক্টিং ওয়্যার, সেখানে যদি তোমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকে তাহলে হিট ফ্লো হয় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার রিজিয়নের দিকে। মাস ফ্লোজ ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার ইফ দেয়ার ইজ এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ডিফিউশন ফেনোমেনার ক্ষেত্রে তুমি এটা দেখেছো, যদি কোনো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে তো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন থেকে মাস ফ্লো করে। আর একটা ভিসকোসিটি যেখানে অ্যামাউন্ট ফ্লো করবে ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার ইফ দেয়ার ইজ এ প্রেসার গ্রেডিয়েন্ট। তাহলে এই যে চারটে মেজর ফেনোমেনন, একটা হচ্ছে চার্জ কন্ডাকশন, 2 নম্বর হচ্ছে হিট কন্ডাকশন, 3 নম্বর ডিফিউশন এবং 4 নম্বর ভিসকোসিটি, এইগুলো হচ্ছে তোমার ট্রান্সপোর্ট ফেনোমেনার মধ্যে পড়ে। এবং এই যে ফেনোমেননগুলো, এইখানে না টাইমের একটা ইম্পর্টেন্ট রোল আছে, এবং এই ফেনোমেননগুলো থার্মোডাইনামিক্স বা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে ব্যাখ্যা করতে পারা যায় না। এইগুলোকে ব্যাখ্যা করার জন্য স্পেশাল কাইন্ড অফ থার্মোডাইনামিক্স তোমাকে ব্যবহার করতে হয়, যাকে বলে নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স বা ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স। আমরা যে কনভেনশনাল থার্মোডাইনামিক্সটা পড়ি সেটা ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স বা রিভার্সিবল থার্মোডাইনামিক্স। এই ইকুইলিব্রিয়াম বা রিভার্সিবল থার্মোডাইনামিক্স কিন্তু এই ধরনের ফ্লো প্রসেস, যেটা ট্রান্সপোর্ট ফেনোমেনন বলছি, ট্রান্সপোর্ট ফেনোমেনন বলছি, সেগুলো তুমি ব্যাখ্যা করতে পারবে না। এগুলোকে ব্যাখ্যা করতে গেলে তোমাকে ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স বা নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স আমাদের পড়তে হবে। আচ্ছা, আমরা প্রথমে জেনারেল ল অফ ট্রান্সপোর্ট সেটা একটুখানি দেখে নিই। দেখো, এই হয়তো বাঁ দিক থেকে ডান দিকটা হচ্ছে এক্স ডিরেকশনে কোনো একটা কিছু ফ্লো করছে, এক্সটেন্সিভ প্রপার্টি ফ্লো করছে অ্যালং দ্য এক্স ডিরেকশন। এবারে এক্স পয়েন্টে কোনো একটা ধরে নাও ইন্টেন্সিভ প্রপার্টি, তার ভ্যালু হচ্ছে ওয়াই, আর এক্স প্লাস ডিএক্স এ সেই ইন্টেন্সিভ প্রপার্টির ভ্যালুটা হয়ে গেল তো ওয়াই প্লাস ডিওয়াই। তাহলে ওয়াই একটা ইন্টেন্সিভ প্রপার্টি, তাহলে এক্স যখন এক্স থেকে এক্স প্লাস ডিএক্স হচ্ছে, তখন যদি ওয়াইটা ওয়াই প্লাস ডিওয়াই হয় তাহলে ডিওয়াই ডিএক্স এটাকে বলা হবে গ্রেডিয়েন্ট অফ ওয়াই অ্যালং দ্য এক্স ডিরেকশন। দ্য গ্রেডিয়েন্ট অফ ওয়াই অ্যালং দ্য এক্স ডিরেকশন এটা। আচ্ছা, এবারে জেড ধরে নাও একটা এক্সটেন্সিভ প্রপার্টি। এবারে অ্যামাউন্ট অফ জেড ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, একেবারে যে ফ্লাক্স অফ জেড, এই ফ্লাক্স অফ জেডটাকে তুমি এইরকম ভাবে এক্সপ্রেস করবে, জে অফ জেড সাফিক্সে এক্স মানে হচ্ছে অ্যালং এক্স ডিরেকশন। তাহলে ফ্লাক্স অ্যামাউন্ট ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া থেকে ফ্লাক্স বলা হয়, ঠিক আছে। এখানে জেড এর ফ্লাক্স অ্যালং দ্য এক্স ডিরেকশন। এবার জেনারেল ল অফ ট্রান্সপোর্ট কি বলছে না, এই যে জেড এর ফ্লাক্স অ্যালং এক্স ডিরেকশন সেটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ দ্য ইন্টেন্সিভ প্রপার্টি ওয়াই অ্যালং দ্য এক্স ডিরেকশন, তার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে জে জেড এক্স প্রপোর্শনাল টু মাইনাস ডি ওয়াই ডিএক্স। এবারে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কিন্তু এল তুমি বসিয়ে দাও, তাহলে জে জেড এক্স ইকুয়াল টু মাইনাস এল ডিওয়াই ডিএক্স। এইটা হচ্ছে জেনারেল ল অফ ট্রান্সপোর্ট, এবং এলটাকে বলা হবে একটা ফেনোমেনোলজিক্যাল কনস্ট্যান্ট, কারণ এটা ফেনোমেনন টু ফেনোমেনন এটা পাল্টায়, এটা ফেনোমেনোলজিক্যাল কনস্ট্যান্ট। এই এর এর ভ্যালুটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, এবং এই যে করসপন্ডিং জেনারেল ল অফ ট্রান্সপোর্টটা সেটাও হচ্ছে বিভিন্ন ফ্লো প্রসেস, চারটে ফ্লো প্রসেসের কথা বলা হয়েছে, চারটে ক্ষেত্রে তার ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকবে।
যেমন ধরো তুমি চার্জ ফ্লো নিয়ে যখন কথাবার্তা বলো, তাহলে যে কিউ এক্স যেটা, সেটা হচ্ছে মাইনাস এল ডিফাই ডিএক্স। এই লটা হচ্ছে ওহমস ল, যেখানে ডিফাই ডিএক্স কে বলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আর জে কিউ এক্সটা হচ্ছে চার্জ ফ্লাক্স অ্যালং এক্স ডিরেকশন। আর এল এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা একটা ফেনোমেনোলজিক্যাল কনস্ট্যান্ট, তার একটা স্পেশাল নাম আছে, যেটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স অর কন্ডাক্টিভিটি। এল ইজ দ্য স্পেসিফিক কন্ডাক্ট্যান্স অর কন্ডাক্টিভিটি, and this corresponding law is known as the Ohm's law. If you consider heat flow, then Jhx is equal to minus k dt dx. This law is the Fourier's law. dt dx is the temperature gradient and k is the thermal conductivity. K is called the thermal conductivity, dt dx হচ্ছে temperature gradient, আর Jhx সেটা হচ্ছে heat flux along x direction. দেখো, হিট বোঝাতে আমি কিউ এই সিম্বলটাকে ব্যবহার করি, কিন্তু চার্জ বোঝাতেও তো কিউ সিম্বলটাকে ব্যবহার করা হয়। চার্জের জন্য কিন্তু কিউটা একদম স্পেসিফিক ঠিক করে দেওয়া হয়েছে, সেই জন্য এখানে হিটের জন্য আমি কিউ ব্যবহার না করে এইচ ব্যবহার করি। আচ্ছা, এবারে আমরা ডিফিউশন এবং ভিসকোসিটি জাস্ট কদিন আগেই পড়েছি, মানে গত 3 সপ্তাহ, মানে গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহ ধরে আমরা ওটাকে আলোচনা করেছি। সেটা হচ্ছে মাস ফ্লাক্স, যেটা হচ্ছে যে এই যে এক্স ডব্লিউ আই এইভাবে লেখা, যে ডব্লিউ আই সাফিক্স এক্স, মাস ফ্লাক্স অফ আই এর কম্পোনেন্ট অ্যালং এক্স ডিরেকশন, সেটা হচ্ছে মাইনাস ডিআই ডিসিআই বাই ডিএক্স। এটা হচ্ছে ফিক্সড ল, যেখানে ডিসিআই ডিএক্স হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ দ্য আই কম্পোনেন্ট, আর ডিআইটা হচ্ছে ডিফিউশন কোফিশিয়েন্ট। তাহলে এই ফিক্সড ল এটা আমরা পড়েছি, ফিক্সের ফার্স্ট ল এটা। আর অ্যামাউন্ট ফ্লোজ বা ভলিউম ফ্লাক্স যখন তুমি দেখবে, তখন ভলিউম ফ্লাক্স অ্যালং এক্স ডিরেকশন, সেটা হচ্ছে মাইনাস আলফা ডিপি ডিএক্স। এইটা হচ্ছে, মানে এটাকে আরেকটু অন্যরকম ভাবে লিখলে পয়সল্লিশ ইকুয়েশন পাওয়া যায়, মানে এই ফর্মুলাটা তুমি পয়সল্লিশ ফর্মুলা বলতে পারো, যেখানে ডিপি ডিএক্স হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট, আর আলফাটা এটা হচ্ছে ঠিক ভিসকোসিটি কোফিশিয়েন্ট না, দিস ইজ দ্য রেসিপ্রোকাল অফ ভিসকোসিটি কোফিশিয়েন্ট অথবা ফ্লুইডিটি, এটা তুমি বলতে পারো। মানে আলফা ইজ প্রপোর্শনাল টু রেসিপ্রোকাল অফ ভিসকোসিটি কোফিশিয়েন্ট অর ফ্লুইডিটি। এটা এটা তুমি পয়সল্লিশ ল, হ্যাঁ, এইখান থেকে তোমার বেসিক্যালি পয়সল্লিশ লটা আসছে, বা পয়সল্লিশ লটাকে এই ফর্মে লিখতে পারা যাচ্ছে। তাহলে দেখো যে জেনারেল যে ট্রান্সপোর্ট ফেনোমেনন, সেটা 4টে স্পেশাল কেসে 4 রকমের তার নাম হয়ে গেল। হিট ফ্লো এর রেসপেক্ট টু ওহমস ল, সরি, চার্জ ফ্লো এর রেসপেক্ট টু ওহমস ল, হিট ফ্লো এর রেসপেক্ট টু ফুরিয়াস ল, মাস ফ্লো বা ডিফিউশনের রেসপেক্টে ফিক্সড ল, আর ভিসকোসিটি বা অ্যামাউন্ট ফ্লো বা ভলিউম ফ্লো এর রেসপেক্ট হচ্ছে পয়সল্লিশ ল। ঠিক আছে, তাহলে এই যে 4টে ফেনোমেনন, তার মধ্যে দেখো ডিফিউশন এবং ভিসকোসিটি এই পার্টটা আমরা অলরেডি কভার করে ফেলেছি। এবারে আমরা হচ্ছে কন্ডাক্টেন্স এই পার্টটাকে কভার করবো। আর হিট ফ্লোটা আমি দেখছিলাম যে কাজেরই বিএস, মানে আমাদের সিলেবাসে নেই, আমাদের বইয়ে ওটা আমি লিখে দিয়েছি। আর ফিজিক্স পাশে দেখবে তোমাদের ফুরিয়াস ল বা হিট ফ্লো নিয়ে কথাবার্তা বানাতে। মোটামুটি ভাবে 4টে ট্রান্সপোর্ট ফেনোমেনন তুমি আন্ডার গ্রাজুয়েট লেভেলে, আইদার কেমিস্ট্রিতে অথবা ফিজিক্সে তুমি কিন্তু পড়ে নাও। কিন্তু এখানে ওই যেটা ব্যাপার হচ্ছে যে এর যে প্রপার এক্সপ্লেনেশন গুলো, সেইগুলো কিছুটা মেকানিক্স দিয়ে করা হচ্ছে, কিন্তু এটা থার্মোডাইনামিক্স দিয়ে করা যেতে পারে, কিন্তু তার জন্য স্পেশাল কাইন্ড অফ থার্মোডাইনামিক্স লাগে, যেটাকে বলে ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স বা নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স। ওই ইরিভার্সিবল বা নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স এগুলো করতে হবে। ওই যে যেমন তো প্রেসিডেন্সি কে যেন দেবাশিসের কাছে প্রজেক্ট করতে গেছিস বললি, নামটা ভুলে গেলাম। আচ্ছা, আর ও সৌরভের কাছে করছিস? ও সৌরভের কাছে অর্গানোমেটালিক করছিস সৌরভের কাছে? হ্যাঁ, সৌরভও তো আমার বন্ধু, সৌরভকেও বলিস আমার কথা। হ্যাঁ, সৌরভের সাথে কথা হয় তো, সৌরভ তো কাল্টিভেশন। হ্যাঁ, সৌরভকে বলবি আমার কথা। আবার দেবাশিসরা হচ্ছে এক্সপার্ট আর কি এই ইউনিভার্সিবল থার্মোডাইনামিক্স বা নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স। দেবাশিসের স্যার দেবশঙ্কর রায়, এরা হচ্ছে এক্সপার্ট ইরিভার্সিবল বা নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স আর কি। ওরা খুবই ভালো কাজ করে ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স। সৌরভকে বলবি, সৌরভ আমার খুব মানে খুবই পরিচিত, আমার জুনিয়র। চলো, হ্যাঁ চলো, তাহলে আমরা চার্জ ফ্লোটা এবারে কনসেন্ট্রেট করছি। দেখো, চার্জ ফ্লোতে প্রথমেই চার্জ ফ্লো নিয়ে কথাবার্তা বললেই আমাদের ওহমস ল আসে, এবং তখন চার্জ ফ্লোটা একটা মেটালিক ওয়্যার, যেটা মানে একটা ধাতব তার মধ্য দিয়ে যে চার্জ ফ্লো, এইটাই আমরা মূলত ফোকাস করি। দেখো, তুমি যখন চার্জ ফ্লো করা একটা কন্ডাক্টিং ওয়্যারের মধ্য দিয়ে,
তুমি এইরকম করে ভাবো যে একটা কন্ডাক্টিং ওয়্যার তুমি কনসিডার করেছো, তার দুটো এন্ড, 1 নম্বর এবং 2 নম্বর এন্ড। 1 নম্বর এন্ডে পোটেনশিয়ালটা হচ্ছে φ1, 2 নম্বর এন্ডে পোটেনশিয়ালটা φ2, যেখানে φ1 গ্রেটার দেন φ2। তোমার একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আছে, মানে যখন তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট থাকে, মানে এইটাকে যদি তুমি এক্স ডিরেকশন ভাবো, এই ডিরেকশনটাকে যদি এক্স ভাবো, এটা যদি তোমার ডিরেকশন অফ ফ্লো আর কি, এক্স ডিরেকশন ভাবা হয়, হ্যাঁ, তাহলে তোমার এই অ্যালং দ্য এক্স ডিরেকশন তোমার চার্জ বেসিক্যালি ফ্লো করবে, কারণ একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আছে। আর এবারে আমি এরিয়া ক্রস সেকশন অফ দ্য তার, এটা ইউনিফর্ম ওয়্যার তুমি কনসিডার করছো, যার এটা হচ্ছে এরিয়া ক্রস সেকশন আর এলটা হচ্ছে এই তারের লেন্থ। তাহলে এ হচ্ছে এরিয়া ক্রস সেকশন, এবার φ1 মাইনাস φ2 সেটা হচ্ছে ভি, যেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এসআই ইউনিটে পোটেনশিয়াল ডিফারেন্স ইউনিট হচ্ছে ভোল্ট, তাকে তুমি যদি সিম্বলে লেখো ক্যাপিটাল ভি তোমাকে লিখতে হবে। আর ভোল্ট বানান করে লিখলে ভিটা কিন্তু ছোট হাতের হবে। ভোল্ট ভোল্ট লোকের নামে সিম্বল হিসেবে ব্যবহার করবে ক্যাপিটাল ভি, কিন্তু বানান করে লিখতে হচ্ছে VOLT বা জুল, যেটা ছোট হাতে, মানে JOULE যখন বানান করে লিখবে যেটা ছোট হাতে, সিম্বল লিখলে ক্যাপিটাল জে। নিউটন এনটা ছোট হাতে, সিম্বলে লিখলে ক্যাপিটাল এন। আচ্ছা, এবারে মেটালিক ওয়্যারের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার্স কারা? না ইলেকট্রনস গুলো চার্জ ক্যারিয়ার্স, যাদের চার্জের ইউনিটটা হচ্ছে তোমার কুলম হয় আর সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ হয়। আচ্ছা, এবারে জেনারেল ল অফ ট্রান্সপোর্ট ফেনোমেনার মতো করে যদি তুমি লেখো, তাহলে চার্জ ফ্লাক্স যেটা JQX সেটা হচ্ছে -L d∅dx, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, তার সঙ্গে প্রপোর্শনাল, প্রপোর্শনাল কনস্ট্যান্ট এল বললাম। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ফ্লাক্স মানে কি? অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। কারেন্ট মানে কি? অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোজ পার ইউনিট টাইম। তাহলে অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, সেটা কিন্তু ফ্লাক্স। তাহলে ফ্লাক্সটাকে লিখতে পারো I/A। তাহলে I/A এইটা হচ্ছে তোমার ফ্লাক্স হয়ে গেল। এখানে আইটা হচ্ছে কারেন্ট, এটা বেসিক্যালি অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোজ পার ইউনিট টাইম। আর এসআই ইউনিট অফ কারেন্ট হচ্ছে তোমার কুলম সেকেন্ড, বা অ্যাকচুয়ালি এটা অ্যাম্পিয়ার লিখতে হয়, অ্যাম্পিয়ারটাই হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। আর সেটা অনেক ক্ষেত্রে কুলম পার সেকেন্ড হিসেবে তুমি লিখবে। সিজিএস ইউনিট অফ কারেন্ট হচ্ছে ইএসইউ পার সেকেন্ড। আচ্ছা, এবার I/A হচ্ছে -L, এখানে ডিফাইটা হচ্ছে φ2 মাইনাস φ1 বাই এল। আচ্ছা, এবারে দেখো আমি কি করলাম, এইখানে এই মাইনাসটাকে হটিয়ে দিয়ে এল φ1 মাইনাস φ2 বাই এল করলাম। তাহলে এবারে এটা এল হলো, এবারে φ1 মাইনাস φ2 সেটা পোটেনশিয়াল ডিফারেন্স ভি লেখা হচ্ছে, নিচে তোমার এল আছে। তাহলে ভিটা কত হয়ে গেল? I ইন্টু IL বাই ক্যাপিটাল A ইন্টু ক্যাপিটাল এল, এইটা। এবার আমি এটাকে লিখলাম ভি ইকুয়াল টু IR, যেখানে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এই পুরোটাকে বলা হচ্ছে আর, এই আরটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, এবং এটাই হচ্ছে পপুলার ফর্ম অফ দ্য ওহমস ল। তাহলে দেখো আমি জেনারেল ল অফ ট্রান্সপোর্ট থেকে শুরু করে আমাদের পপুলার ফর্ম অফ দ্য ওহমস লটা আমি নিয়ে চলে এলাম, যেখানে ভি ইকুয়াল টু IR, ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সটা সবসময় হচ্ছে বেশি থেকে কম, মানে ডান দিক মাইনাস বাঁ দিক না, এটা বেশি থেকে কম। আইটা হচ্ছে কারেন্ট, আইটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আর এই রেজিস্ট্যান্স হচ্ছে এল বাই ক্যাপিটাল A ইন্টু এল, ক্যাপিটাল এল। তাহলে আরটা হচ্ছে 1/L স্মল এল বাই ক্যাপিটাল A। এবার 1/Lটাকে আমি রো বলছি, এই রোটা যেটা 1/L তাকে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি, যেটা বেসিক্যালি স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটির অ্যাকচুয়ালি রেসিপ্রোকালটা। মানে এলটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি বলেছিলাম, তার যে রেসিপ্রোকালটা সেটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি, এইটা। তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ, রো এল বাই এ। রেজিস্ট্যান্সের ইউনিটটা হচ্ছে তোমার ওহমস, তাকে সিম্বলিক্যালি তুমি এই সিম্বল দিয়ে ব্যবহার করতে পারো, এইটা। তাহলে তুমি রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স ইউনিটটা কি হবে? দেখো, আর যদি তোমার ওহম হয়ে যায়, এলটা যদি সেন্টিমিটার আর এটা যদি সেন্টিমিটার স্কোয়ার করো, তাহলে রোটা হয়ে যাচ্ছে তোমার এটা এদিকে, মানে এটা এটা এদিকে চলে গেল, চলে গিয়ে তোমার ওহম সেন্টিমিটার হয়ে যাচ্ছে, আর ওটা SI করলে তো ওহম মিটার হয়ে যাবে, এইটা। তাহলে দেখো, তাহলে এখানে আমি স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটিটা এখানে বুঝে গেলাম আর কি। আচ্ছা, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটিটা তুমি এইখান থেকে কেমন করে ডিফাইন করতে পারো? ধরো যদি তুমি একটা একটা ওয়্যার বা কিছু একটা ব্লক কনসিডার করো, যার লেন্থটা হচ্ছে এল, এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে, এর লেন্থটা হচ্ছে 1, এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে 1, মানে তাদের কোন একটা গিভেন ইউনিটে তাদের ম্যাগনিটিউড গুলো হচ্ছে, এটা 1 এবং এটা 1 যদি হয়ে যায়,
তাহলে রোটা হচ্ছে আর এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে তুমি বলতে পারো স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ কি বলবো, অফ এ ওয়্যার অফ ইউনিট লেন্থ আর ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। তুমি একটা তারের রেসপেক্টে যদি বলো একটা ইউনিফর্ম ওয়্যার অফ ইউনিট লেন্থ আর ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, তার যে রেজিস্ট্যান্স সেটাই হচ্ছে তোমার সকল রেজিস্টিভিটি। এইটা সেটা এখান থেকে তুমি পরিষ্কারভাবে ডিফাইন করে ফেলতে পারছো। আচ্ছা, দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইন এ মেটালিক ওয়্যার ইজ কল্ড দ্য ড্রিফট ভেলোসিটি। একটা মেটালিক ওয়্যার যে ইলেকট্রনগুলো তার যে অ্যাভারেজ ভেলোসিটি ড্রিফট ভেলোসিটির এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। আর অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন পার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইজ কল দ্য ইলেকট্রন মোবিলিটি। তাহলে দেখো ইলেকট্রনটা মুভ করছে কেন, কারণ এই দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে বলে। এবার এই পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ সেটা যদি 1 ভোল্ট পার মিটার হয়ে যায় বা 1 ভোল্ট পার সেন্টিমিটার হয়ে যায় সিজিএস এ, তাকে বলা হবে হচ্ছে তোমার ইলেকট্রন মোবিলিটি। তার মানে ডিপ ভেলোসিটি পার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে ক্যাপিটাল ই দিয়ে লেখা হচ্ছে। তাহলে এই তোমার ইলেকট্রন মোবিলিটিটা হচ্ছে ডিপ ভেলোসিটি ডিভাইডেড বাই ইলেকট্রিক ফিল্ডটা। ইলেকট্রিক ফিল্ডটাই বেসিক্যালি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, যেটা ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার, সেখানে এসআই ইউনিট অফ ইলেকট্রন মোবিলিটি হয়ে যাবে। ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড, তাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে ভাগ করলে বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে ভোল্ট পার মিটার। তার মানে মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে এসআইএ করলে, সিজিএসএ করলে সেন্টিমিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো আমি কতগুলো এখানে টার্ম শিখে গেলাম চার্জ ফ্লোয়ের কনটেক্সটে, একটা মেটালিক ওয়্যার রিলেটেড আর কি। এইগুলো আমাদের স্কুল লেভেলেও ইভেন পড়ানো হয়। এবার আমি জেনারেল ল অফ ট্রান্সপোর্টের সঙ্গে সেটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একটা মেটালিক ওয়্যার দিয়ে যখন কোনো একটা কিছু ফ্লো করবে তখন ওহমস লটা খুব ইম্পর্টেন্ট, ভি ইকুয়াল টু আইআর। আর এখানে যে যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ইউনিট আমি লিখে ফেলেছি, সেগুলোকে ডিফাইন করেছি। এটা কখনো কখনো হয়তো তোমার পোটেনশিয়াল ডিফারেন্স লেগেছে, তার ইউনিটটা হচ্ছে ভোল্ট, সেটা বলা হয়েছে। চার্জ লেগেছে, তার ইউনিট কুলম বলা হচ্ছে। কারেন্ট লেগেছে, এখানে অ্যাম্পিয়ার বা কুলম পার সেকেন্ড এগুলোকে বলা হচ্ছে। হ্যাঁ, তারপরে মানে যা 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 টার্ম আমি ব্যবহার করছি প্রত্যেকটা টার্মের মানে বলে দেওয়া হচ্ছে। আর এখানে চার্জ মেটালিক ওয়্যারের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার্সগুলো ইলেকট্রন, সেটা আমি উল্লেখ করেছি। রেজিস্ট্যান্স বুঝেছি, রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বুঝেছি। তারপরে তোমার অ্যাভারেজ ভেলোসিটি বা ড্রিফট ভেলোসিটি বুঝেছি, তার ইউনিট বুঝেছি। তোমার ইলেকট্রন মোবিলিটি বুঝেছি, তার ইউনিট বুঝেছি। তাহলে এখানে বেশ কিছু কিছু টার্ম আমি শিখে গেলাম কিন্তু। রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, ড্রিফট ভেলোসিটি, ইলেকট্রন মোবিলিটি, তাদের ইউনিট টিউনিট ইত্যাদি ইত্যাদি সব শেখা হয়েছে আর কি। এটা স্পেসিফিক রেজিস্ট্যান্স আমি অলরেডি শিখে, মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স তো বললাম, মানে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স আমি অলরেডি ওখানে বলে গেছি। এটা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমি একটুখানি ডেফিনেশনটা একটু লিখে দিতে পারি আর কি। হ্যাঁ, সেটা অন্য কালিতে একটুখানি লিখে দিই। সেটা দেখো যে এইখানে এই আর ইকুয়াল টু কিন্তু রো এল বাই এ, এল এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1 হয়ে গেছে, রো আর আরটা সমান হয়ে যাচ্ছে। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স অর resistivity is defined as the resistance of an uniform metallic wire of unit length and unit cross sectional area. এটাকে আমি মানে রেজিস্ট্যান্সের ডেফিনেশনটা আলাদা করে বলে দিতাম। আর রেজিস্ট্যান্সটা তুমি বুঝে যেতে পারো, রেজিস্ট্যান্সটা এই ওহমস ল থেকে বোঝা যেতে পারে। ভি করে যখন আইআর বলা হচ্ছে, দেখো মানে বেসিক্যালি আইটা হচ্ছে ভি বাই আর। এভাবে দেখো, আইটা হচ্ছে ভি বাই আর। তার মানে একই পোটেনশিয়াল ডিফারেন্স যদি রাখা হয়, তাহলে যার আর বেশি তার কারেন্ট কম কন্ডাক্ট করবে। তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে একটা বাধা, হ্যাঁ, যেটা বেসিক্যালি ইভেন একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকা সত্ত্বেও হচ্ছে কারেন্ট যেটাকে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটাও কোথাও একটা জায়গা থাকলে ডিফাইন করে দেওয়া যেত। হ্যাঁ, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে এইভাবে লিখতে পারি, এখানে লিখে দিচ্ছি। রেজিস্ট্যান্স
is a property of a material which opposes the flow of charge under a potential gradient. যদি একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টও থাকে তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে একটা মেটেরিয়ালের প্রপার্টি যার জন্য একটা চার্জ ফ্লো করতে বাধা দিচ্ছে, সেই যে কোয়ালিটিভ প্রপার্টি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এখানে রেজিস্টিভিটি আমি এখানে জাস্ট ডিফাইন করে দিলাম। তা দেখো তাহলে এই টার্মগুলো ভালো করে বোঝো। এবারে যখন আমি একটা ইলেকট্রোকেমিক্যাল মানে একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের থ্রু দিয়ে চার্জ ফ্লো নিয়ে কথাবার্তা বলবো, এই টার্মগুলোই ঘুরিয়ে ফিরিয়ে অন্য একটু নামে আসবে। তাহলে তুমি চার্জ ফ্লো সংক্রান্ত, চার্জ ফ্লো থ্রু এ কন্ডাক্টিং ওয়্যার, সেখানে যে যে টার্মগুলো শিখেছে, যে যে টার্মগুলো তুমি আগে থেকেই জানতে, দেখো আমি এমন কোনো কথা বলিনি যে কথাগুলো হচ্ছে তোমার মানে 9, 10, 11, 12 থেকে আলাদা। শুধু এই ট্রান্সপোর্ট ফেনোমেনন বলে একটা যে ঘটনা আছে সেইটা কি সেটা আমি উল্লেখ করলাম। আর সকাল যে পপুলার ফর্ম অফ দ্য ওহমস ল যেটা তুমি পড়ো, সেটা হচ্ছে যে জেনারেল ল অফ ট্রান্সপোর্ট থেকেই যে বেসিক্যালি আসে, সেটা তুমি বুঝতে পেরেছো, বা ভাইস ভার্সা। মানে ওহমস ল থেকে তুমি ওই এই যে করেসপন্ডিং জেনারেল ল অফ ট্রান্সপোর্ট জে কিউ এক্স ইকুয়াল টু মাইনাস এল ডিভাইড দিয়ে এই পিছন থেকে ব্যাক করে করে তুমি আসতে পারো, অথবা যে তোমার স্টার্টিং দেখো যে জেনারেল ট্রান্সপোর্ট ফেনোমেনন থেকে তুমি শুরু করেছিলে, সেইখান থেকে তুমি ওহম লতে আসতে পারছো। আর এখানে যে যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা টার্মের মানে টামে তোমার কাছে পরিষ্কার কিনা একটু বলে নেবো। দেখো কোনো সমস্যা থাকলে বলো। ঠিক আছে সব? বুঝতে পেরেছো? আচ্ছা চলো। আচ্ছা এবারে হচ্ছে আমি যেটা আমাদের অ্যাকচুয়ালি আলোচনার বিষয় হবে সেইটাতে ফিরে আসছি। দেখো আমাকে কিন্তু এই কন্ডাক্টিং ওয়্যার বা মেটালিক ওয়্যার দিয়ে চার্জ ফ্লো নিয়ে কথাবার্তা বলতে বলা হয়নি। আমাদের যে কন্ডাক্টেন্সটা সেটা বেসিক্যালি ইলেকট্রোলাইটিক সলিউশনের থ্রু দিয়ে কি করে চার্জ ফ্লো হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তার জন্য আমাকে এরকম একটা এই কন্ডাক্টিভিটি সেল ভেবে নিতে হচ্ছে। এই কন্ডাক্টিভিটি সেলটার খুব স্কেমাটিক একটা ডায়াগ্রাম যদি তুমি দেখো, একটা কন্টেনারের মধ্যে একটা ইলেকট্রোলাইটিক সলিউশনস আছে, এখানে দুটো ইলেকট্রোড ডোবানো আছে, একটা হচ্ছে পজিটিভলি চার্জ ইলেকট্রোড, তাকে আমি অ্যানোড বলছি, একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রোড সেটা আমি ক্যাথোড বলছি। তাহলে নেগেটিভ ইলেকট্রোডটা ক্যাথোড আর পজিটিভ ইলেকট্রোডটা হচ্ছে অ্যানোড। এটা এবারে এই যে দুটো মানে এই যে প্লেট বা ইলেকট্রোড তুমি ব্যবহার করছো, আমি ধরে নিচ্ছি যে এগুলো হচ্ছে আইডেন্টিক্যাল প্যারালাল ইলেকট্রোডস। আইডেন্টিক্যাল প্যারালাল ইলেকট্রোড মানে এই যে দুটো ইলেকট্রোডটা এইটা এবং এইটা, এরা দুটো একদম এক্স্যাক্টলি একই রকম দেখতে, প্যারালাল, এবং তাদের যেই মুখোমুখি যে এরিয়াটা সেটাই হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া। তাহলে তুমি দুটো আইডেন্টিক্যাল প্যারালাল ইলেকট্রোড নিয়েছো, যার এই যে কোন একটা ফেস, যেটা এই যে ফেসটা তুমি দেখতে পাচ্ছ, এই ফেসের যে এরিয়াটা বা এদিকে যে ফেসের এরিয়াটা, এই ফেসের এরিয়াটাই এখানে ক্রস সেকশনাল এরিয়া হয়ে যাচ্ছে। তাহলে দেখো একটা মেটালিক ওয়্যারের ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া লাগতো, এখানে তুমি ক্রস সেকশনাল এরিয়াটা পেলে। সেকেন্ডলি দেখো এই যে ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আর এই দুটো যে ইলেকট্রন তাদের মধ্যে লেন্থটা যদি এল হয়, তাহলে ভি বাই এল যেটা সেটাই বেসিক্যালি পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট। তাহলে ভিটা হচ্ছে আমার পোটেনশিয়াল ডিফারেন্স, আর দুটো যে মেটালিক মানে দুটো যে প্যারালাল আইডেন্টিক্যাল প্যারালাল ইলেকট্রোডস আছে তাদের মধ্যে সেপারেশন যদি এল হয়, তাহলে ভি বাই এল এই যে পার্টটা সেটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ওখানে লেগেছিল, এখানে তুমি পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা পেয়ে যাবে। আচ্ছা ওখানে চার্জ ক্যারি করতো কারা? ইলেকট্রনস গুলো। এখানে কিন্তু চার্জ ক্যারিয়ার্স গুলো হচ্ছে আয়ন্স হয়ে গেল, ক্যাটায়ন্স বা অ্যানায়ন্স হয়ে গেল। আচ্ছা ওখানে যেমন চার্জ, ওখানে নিউক্লিয়াস কখনো মুভ করে না একটা মেটালিক ওয়্যারের ক্ষেত্রে, যা করে ফ্রি ইলেকট্রন গুলো মুভ করে, কিন্তু এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুজনেই ফ্লো করতে পারে। ওখানে শুধুমাত্র নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলো ফ্লো করে, এখানে কিন্তু পজিটিভলি চার্জ মানে ক্যাটায়ন এবং নেগেটিভ চার্জ ইলেকট্রন দুজনেই ফ্লো করে। এবং খুব অবভিয়াসলি ক্যাটায়ন যেহেতু পজিটিভ চার্জ, সে নেগেটিভ ইলেকট্রনের দিকে অর্থাৎ ক্যাথোডের দিকে মুভ করবে। অ্যানায়ন যেহেতু নেগেটিভলি চার্জ, সে পজিটিভ ইলেকট্রন অ্যানোডের দিকে মুভ করবে। মনে রাখার সুবিধা হচ্ছে ক্যাটায়ন ক্যাথোডের দিকে সিসি, অ্যানায়ন অ্যানোডের দিকে এ। তাহলে তুমি ভুলে যাবে না, মানে পজিটিভ চার্জ হচ্ছে নেগেটিভ ইলেকট্রনের দিকে, আর নেগেটিভ চার্জ পজিটিভ ইলেকট্রনের দিকে মুভ করবে।
সেখানে অ্যানোড এখানে পজিটিভ ইলেকট্রন, ক্যাথোডটা হচ্ছে তোমার নেগেটিভ ইলেকট্রন। এটা আচ্ছা, এবারে ওখানে তুমি ইলেকট্রন মোবিলিটি শিখেছিলে, এখানে একই রকম আয়নিক মোবিলিটি হবে। তাহলে আয়নিক মোবিলিটি কি হচ্ছে? অ্যাভারেজ ভেলোসিটি of an ion in a unit potential gradient। ওখানে ছিল অ্যাভারেজ ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন আন্ডার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এখানে অ্যাভারেজ ভেলোসিটি অফ অ্যান আয়ন ইন এ ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সেটাকে বলা হচ্ছে আয়নিক মোবিলিটি। তাহলে আয়নিক মোবিলিটি অফ ক্যাটায়ন হচ্ছে আয়ন, মানে ক্যাটায়নের যে অ্যাভারেজ ভেলোসিটি ডিভাইডেড বাই ইলেকট্রিক ফিল্ড, আর আয়নিক মোবিলিটি অফ অ্যানায়ন হচ্ছে অ্যানায়নের যে ভেলোসিটি ডিভাইডেড বাই তোমার ইলেকট্রিক ফিল্ডটা, এটা। আর ইউনিট অফ আয়নিক মোবিলিটি এখানে কিন্তু ভেলোসিটিতে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা বা ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু তোমার ভোল্ট পার মিটার হয়ে যাচ্ছে, এখানে এসআই ইউনিট সেটা হয়ে যাচ্ছে মিটার স্কয়ার সেকেন্ড বা ভলিউম। তাহলে ওখানে ছিল ইলেকট্রন মোবিলিটি, এই যে এখানে ছিল ইলেকট্রন মোবিলিটি, ঠিক আছে। এখন তার বদলে এখানে এলো হচ্ছে তোমার আয়নিক মোবিলিটি। এখানে আয়ন ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে, সেখানে ক্যাটায়নের আলাদা আয়নিক মোবিলিটি, অ্যানায়নের আলাদা আয়নিক মোবিলিটি, এটা বলা হয়। আচ্ছা, এবারে দেখো ওখানে আমি রেজিস্ট্যান্স টার্ম ব্যবহার করেছিলাম। হ্যাঁ, এখানেও রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারো, কিন্তু মোস্ট অফ দ্য কেসে যখন চার্জ ফ্লো নিয়ে কথাবার্তা, যখন মানে আমাদের ইলেকট্রোলাইটিক সলিউশনে কোনো একটা চার্জ ফ্লো নিয়ে কথাবার্তা বলা হয়, রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি এই টার্মগুলো রিপ্লেসড হয়ে যায় কন্ডাক্টেন্স কন্ডাক্টিভিটিতে। তাহলে আমরা রেজিস্ট্যান্স ব্যবহার, ওখানে যেমন রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, তার বদলে এখানে কন্ডাক্টেন্স টার্মটা ব্যবহার করা হবে। কন্ডাক্টেন্স এবং রেজিস্ট্যান্স একে অপরের যে রেসিপ্রোকাল। তাহলে কন্ডাক্টেন্সকে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। তাহলে এই কন্ডাক্টেন্স ল্যামডা, ক্যাপিটাল ল্যামডা, সেটা বেসিক্যালি 1/r। আচ্ছা, এবারে তোমার সিজিএস ইউনিট বা কনভেনশনাল ইউনিট অফ কন্ডাক্টর হচ্ছে ওহম ইনভার্স, ও এইচ এম ইনভার্স, সেটাকে উল্টে যদি লেখো এম এইচও, এইটা ওহম ইনভার্স বা মো, অথবা ওহম যেটা লেখা হয় যে থেকে উল্টো দিকে যে সাইনটা ছিল তার উল্টো উল্টো দিকে সাইনটা তোমার করতে হবে। তুমি ও এইচ এম টু দি পাওয়ার -1 এইভাবেই তুমি ব্যবহার করো। আর এসআই ইউনিট অফ কন্ডাক্টর যে সিমেন্স, একে ক্যাপিটাল এস দিয়ে এক্সপ্রেস করা হয়। আচ্ছা, একটা কিন্তু মনে রাখবে যে যেমন হয় গ্রাম, ধরো সিজিএস ইউনিট অফ মাস হচ্ছে গ্রাম, এসআই ইউনিট কেজি, কিন্তু 1 গ্রাম মানে 1 কেজি নয়, 1 গ্রাম মানে 10⁻³ কেজি, অথবা 1 কেজি মানে 1000 গ্রাম। কিন্তু সিমেন্স এবং ওহম ইনভার্স তাদের ম্যাগনিটিউডগুলো কিন্তু এক্স্যাক্টলি একই, শুধু তুমি জাস্ট সিম্বলটা কি ব্যবহার করছো। যদি সিজিএস ইউনিট অফ কন্ডাক্টর বলে ওহম ইনভার্স ব্যবহার করবে, এসআই কে তুমি জাস্ট সিমেন্স ক্যাপিটাল এস ব্যবহার করবে, কিন্তু যেটাই সিমেন্স সেটাই হচ্ছে ওহম ইনভার্স নিউমেরিক্যালি। এটা আচ্ছা, কন্ডাক্টেন্স একটা এক্সটেন্সিভ প্রপার্টি। যদি এমন হয় যে কোনো একটা সলিউশন অনেকগুলো ইলেকট্রোলাইট আছে, তার টোটাল কন্ডাক্টেন্স হচ্ছে প্রত্যেকটা কন্ডাক্টেন্সের যোগফল হয়ে যাচ্ছে। তাহলে কন্ডাক্টেন্স সেটা রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। কন্ডাক্টেন্স আমি রেজিস্ট্যান্স যেহেতু বুঝি, তাহলে কন্ডাক্টেন্স অটোমেটিক রেজিস্ট্যান্স, যেমন কোন একটা কি বলবো মানে চার্জ ফ্লো করছে বাধা পাচ্ছে, সেটা রেজিস্ট্যান্স। এখানে কন্ডাক্টেন্স হচ্ছে যে কত ইজিলি যেতে পারছে, সেটাই হচ্ছে খালি তোমার কন্ডাক্টেন্স। কন্ডাক্টর হচ্ছে সিজিএস ইউনিট, এসআই ইউনিট বললাম, এবং সেটা যে একটা এক্সটেন্সিভ প্রপার্টি সেটাকে সেখানে উল্লেখ করা হয়। আচ্ছা, এবারে চলে আসে স্পেসিফিক রেজিস্ট্যান্স আর কন্ডাক্টিভিটি। স্পেসিফিক রেজিস্ট্যান্স আর কন্ডাক্টিভিটি, দেখো যেহেতু আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ, আমি এবারে উল্টে দিয়ে লিখতে পারি এটাকে 1/r ইকুয়াল টু 1/রো এ বাই এল। সেখানে লিখলাম 1/rটা যেহেতু তোমার কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স হচ্ছে 1/রো ইন্টু এ বাই এল, আর 1/রোটা হচ্ছে তোমার স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। সেখানে ক্যাপিটাল ল্যামডাটা হয়ে গেল এল ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল, এইটা। এবারে দেখো এইখান থেকে তুমি মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টর দু রকম ভাবে ডিফাইন করতে পারো। জাস্ট একটা বলতে পারো ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি। তাহলে এল হচ্ছে 1/রো, যেহেতু ইট ইজ কল্ড দ্য স্পেসিফিক কন্ডাক্টর হুইচ ইজ দ্য রেসিপ্রোকাল অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি, এইরকম ভাবে ডিফাইন করতে পারো। অথবা এই যে ইকুয়েশনটা, সেখানে দেখো এ যদি 1 হয়ে গেছে, এল যদি 1 হয়ে যায়, তাহলে যেটাই কন্ডাক্টর সেটাই স্পেসিফিক কন্ডাক্টর। তাহলে স্পেসিফিক কন্ডাক্টর এইরকম ভাবে ডিফাইন করা যায় যে স্পেসিফিক কন্ডাক্টর ইজ দ্য কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেক্ট্রোলাইটিক সলিউশন enclosed in between two identical parallel electrodes of unit distance apart and unit cross sectional area। মানে ব্যাপারটা হচ্ছে স্মল এলটা কি, দুটো ইলেকট্রোডের মধ্যে সেপারেশন, ক্যাপিটাল এটা কি, এই ক্রস সেকশনাল এরিয়াটা। তার মানে এটা দাঁড়াচ্ছে কি দুটো আইডেন্টিক্যাল প্যারালাল ইলেকট্রোডস নিয়েছো, যাদের সেপারেশনটা হচ্ছে 1 সেন্টিমিটার ধরে নাও বা ইউনিটি, তাদের ক্রস সেকশনাল এরিয়া ধরে নাও 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এর মধ্যে যে ভলিউমটা রইল সেটা 1 সেন্টিমিটার কিউব। সেই যে সলিউশনটা,
1 সেন্টিমিটার কিউব যে সলিউশনটা তার যে কন্ডাক্টেন্স সেটাই হয়ে যাচ্ছে তোমার স্পেসিফিক কন্ডাক্টেন্স। সেটাই বলা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স ইজ দ্য কন্ডাক্টেন্স অফ এন ইলেক্ট্রোলাইটিক সলিউশন enclosed in between two identical parallel electrodes of unit distance apart and unit cross sectional area. এর কনভেনশনাল ইউনিট হচ্ছে ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। এসআই ইউনিটটা লিখবে সিমেন মিটার ইনভার্স। মানে এখানে দেখো ইউনিটগুলো কি করে তৈরি হচ্ছে তুমি দেখতে পেয়ে যাচ্ছ। ধরো এখানে যদি তুমি লেখো, এখানে এই যে স্পেসিফিক স্পেসিফিক কন্ডাক্টেন্সটা যদি তুমি ইউনিট করতে চাও, সেটা কি কন্ডাক্টেন্স এল বাই এ। তো মানে দেখো এটা কি হচ্ছে যে, এটা দেখো যেহেতু স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে কন্ডাক্টেন্স ইন্টু, এই যে এখান থেকে এটা উল্টে দিচ্ছি, মানে কন্ডাক্টেন্সটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স এ বাই এল, তাহলে এলটা হয়ে যাচ্ছে বা স্পেসিফিক কন্ডাক্টেন্স হয়ে যাচ্ছে কন্ডাক্টেন্স ইন্টু এল বাই এ ইন্টু এল বাই এ। এবারে দেখো তুমি যদি সিজিএস এ দেখো, এইটা হচ্ছে ওহম ইনভার্স, এটা সেন্টিমিটার, আর এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো পরিষ্কার ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স হয়ে যাচ্ছে। এটা সিজিএস ইউনিটটা হচ্ছে বা কনভেনশনাল ইউনিটটা হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর এসআই ইউনিট যদি করো সেটা সিমেন মিটার ইনভার্স। আর স্পেসিফিক কন্ডাক্টেন্সও একটা এক্সটেন্সিভ প্রপার্টি। স্পেসিফিক কন্ডাক্টেন্স একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এই যে লিখেছি যে যদি কোনো একটা সলিউশনে অনেকগুলো ইলেকট্রোলাইট থাকে তাহলে প্রত্যেকের স্পেসিফিক কন্ডাক্টেন্স যোগফল হচ্ছে তোমার টোটাল স্পেসিফিক কন্ডাক্টেন্স। আচ্ছা, এবারে এখানে একটা টার্ম আমরা সঙ্গে সঙ্গে ডিফাইন করে নিই, সেটা হচ্ছে সেল কনস্ট্যান্ট। আচ্ছা, কোন একটা সেল যখন তুমি কনসিডার করছো, যে কন্ডাক্টিভিটি সেল যখন ব্যবহার করছো, দেখা যাচ্ছে যে এই যে সেপারেশনটা এল আর এরিয়া অফ ক্রস সেকশন ক্যাপিটাল এ, এই এল বাই ক্যাপিটাল এ এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে এল বাই ক্যাপিটাল এ এই যে রেশিওটা, এই রেশিওটাকে বলা হবে তোমার সেল কনস্ট্যান্ট। তাহলে ফর এ কন্ডাক্টিভিটি সেল, দ্য রেশিও অফ সেপারেশন অফ দ্য আইডেন্টিক্যাল প্যারালাল ইলেকট্রোডস and the cross sectional area capital A is a constant which is called the cell constant. For a conductivity cell, the ratio of separation of the identical parallel electrodes small l and the cross sectional area capital A is a constant which is called the cell constant. তো সেল কনস্ট্যান্টের ইউনিটটা অটোমেটিক্যালি সেন্টিমিটার ইনভার্স হয়ে যাবে সিজিএস এ, এসআই এ করলে মিটার ইনভার্স হয়ে যাবে। তাহলে এবারে দেখো যেটা ব্যাপার, যে যেহেতু এল বাই ক্যাপিটাল এ সেটা সেল কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে কন্ডাক্টেন্স হচ্ছে সেল কনস্ট্যান্ট। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে কন্ডাক্টেন্স হচ্ছে সেল কনস্ট্যান্ট। এই যে স্পেসিফিক কন্ডাক্টেন্স ইকুয়াল টু কন্ডাক্টেন্স হচ্ছে সেল কনস্ট্যান্ট। এবার এই সেল কনস্ট্যান্টটা কি করে মেজার করে ল্যাবরেটরিতে? সেল কনস্ট্যান্ট আমাকে অনেকগুলো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেল কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি মেজার করতে হয় ল্যাবরেটরিতে। আচ্ছা, তুমি দেখো এই যে স্পেসিফিক কন্ডাক্টেন্স যদি কন্ডাক্টেন্স সেল কনস্ট্যান্ট, তা যদি এরকম সিচুয়েশন হতো যে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোলাইটিক সলিউশন তোমায় বলে দেওয়া হয়েছে, যার স্পেসিফিক কন্ডাক্টেন্স তোমার জানা আছে, এবার কন্ডাক্টেন্সটা আমি কন্ডাক্টিভিটি মিটার দিয়ে মেপে নিতে পারি। তাহলে যদি স্পেসিফিক কন্ডাক্টেন্স জানা থাকে আর কন্ডাক্টিভিটি যদি মেপে নিতে পারি, তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিভাইডেড বাই কন্ডাক্টেন্স করে তুমি সেল কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবারে যে ইলেকট্রোলাইটটা এবং যার স্পেসিফিক কনসেন্ট্রেশনটাকে ব্যবহার করা হয়, যার অ্যাকচুয়ালি স্পেসিফিক কন্ডাক্টেন্স জানা থাকে, সেটা হচ্ছে একটা 0.1 নর্মাল কেসিএল অ্যাকোয়াস সলিউশন অফ কেসিএল, একটা 0.01 নর্মাল কেসিএল সলিউশন। তাহলে একটা হচ্ছে 0.1 নর্মাল কেসিএল সলিউশন, একটা হচ্ছে 0.01 নর্মাল কেসিএল সলিউশন। আচ্ছা দেখো, তুমি যখন করছো মানে 0.1 নর্মাল কেসিএল সলিউশন নিলে তার কন্ডাক্টেন্সটা তুমি মেজার করে নিলে, স্পেসিফিক কন্ডাক্টেন্স ওকে দেওয়া থাকবে, সেখান থেকে সেল কনস্ট্যান্ট A1টা L1 বাই λ1 দিয়ে ক্যালকুলেট করে দিলে। আর কেসিএল এর আরেকটা সলিউশন দিয়েছিল 0.01 নর্মাল কেসিএল, তার কন্ডাক্টেন্স তুমি ল্যাবরেটরিতে মেজার করে নেবে, যার স্পেসিফিক কন্ডাক্টেন্স করসপন্ডিং টেম্পারেচারে রুম টেম্পারেচার বলে দেওয়া থাকবে, সেখান থেকে সেল কনস্ট্যান্ট পেয়ে গেলে। এবারে অ্যাকচুয়ালি তো একটা সেলের সেল কনস্ট্যান্ট ফিক্সড, তুমি দুটো ডিফারেন্ট সলিউশন থেকে সেল কনস্ট্যান্টটাকে বের করলে তাদের যদি তুমি অ্যাভারেজ নিয়ে নাও A1 + A2/2, সেটাই হচ্ছে অ্যাভারেজ সেল কনস্ট্যান্ট তোমার বেরিয়ে গেল। তো ল্যাবরেটরিতে কিন্তু যে শুধু সেল কনস্ট্যান্ট বের করো সেরকম প্র্যাকটিক্যাল নেই, কিন্তু অনেক প্র্যাকটিক্যালে সেল কনস্ট্যান্টটা লাগবে, যেমন আয়নাইজেশন কনস্ট্যান্ট বা তোমার যেটাকে বলা হয় অসওয়াল্ড ডাইলিউশন বা তার যে ভেরিফিকেশন, সেখানে কিন্তু তোমার ওই সেল কনস্ট্যান্টটাকে বের করতে হয়। দেখো অনেক প্র্যাকটিক্যালি থাকবে, সেল কনস্ট্যান্ট তোমাকে আলাদা করে বের করে নিতে হবে, এবং সেটা কি করে বের করবে ল্যাবরেটরিতে সেটা আমি এখানে জাস্ট উল্লেখ করি। আচ্ছা, এবারে দেখো এই যে কন্ডাক্টেন্স বা স্পেসিফিক কন্ডাক্টেন্স যখন আমি বলছি, সেখানে অবভিয়াসলি দুটো ইলেকট্রোড তার মাঝে যে সলিউশনটা আছে, সেই সলিউশনে যত বেশি ইলেকট্রোলাইট থাকবে এক্সপেক্টেড হচ্ছে তত বেশি সে কন্ডাক্টেন্স শো করবে, যত বেশি ইলেকট্রোলাইট তত বেশি আয়নস, তত বেশি সে কন্ডাক্টেন্স শো করবে। কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না যে কার
কন্ডাক্ট করার এবিলিটি বেশি। তাহলে আমি একটা 0.1 নর্মাল HCl নিলাম আর 0.1 নর্মাল NaCl নিলাম। তাহলে তুমি জাস্ট স্পেসিফিক কন্ডাক্টর বা কন্ডাক্টেন্স এই যে ভ্যালু থেকে, হ্যাঁ, তুমি যদি দুজনের কনসেন্ট্রেশন সমান করে দাও, এটাও পয়েন্ট, এটা 0.1, তাহলেই শুধুমাত্র তুমি বলতে পারবে যে কার কন্ডাক্টেন্স বেশি কার কন্ডাক্টেন্স কম। কিন্তু যদি HClটা 0.1 নর্মাল নাও আর NaClটা 1 নর্মাল নিয়ে না, দুটো কনসেন্ট্রেশন আলাদা করে দাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না কার অ্যাকচুয়ালি কন্ডাক্ট করার এবিলিটি বেশি। তাহলে কার কন্ডাক্ট করার এবিলিটি বেশি সেটাকে বোঝার জন্য একটা নতুন টার্ম ব্যবহার করা হয়, যেটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর, এবং সেটাই তুমি মোলার কন্ডাক্টর হিসেবেও ভাবতে পারো। মানে মোলার কন্ডাক্টর এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর দুটো টার্ম, যা দিয়ে কোন একটা পার্টিকুলার ইলেকট্রোলাইট তার কন্ডাক্ট করার এবিলিটি বেশি কি কম তুমি বলে দিতে পারো। তাহলে ইট ইজ দ্য কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন কন্টেনিং ওয়ান গাম ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রোলাইট। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে যে, ধরো এই যে দুটো ইলেকট্রোডের মাঝে যে সলিউশনটা আছে, সেই সলিউশনে মানে এই এর মাঝে যে পোর্শন আছে যেটা সলিউশনটা, সেখানে ওয়ান গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থাকতে হবে। ওয়ান গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থাকতে হবে। ধর NaCl হলে 58.5 গ্রাম থাকতে হবে, HCl হলে 36.5 গ্রাম থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা, যে দুটো ইলেকট্রোডের মধ্যে ইন বিটুইন টু আইডেন্টিক্যাল প্যারালাল ইলেকট্রোডস যে ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, সেখানে তোমার ওয়ান গাম ইকুইভ্যালেন্ট থাকতে হবে। তার যে কন্ডাক্টর সেটাই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর। It is the conductance of an electrolytic solution containing one গাম equivalent of electrolyte. আচ্ছা, এবারে তুমি এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের সাথে স্পেসিফিক কন্ডাক্টেন্স সম্পর্ক বের করতে পারো। কেমন করে? ধরো আমি বললাম কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন হচ্ছে C গাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এই যে C গাম ইকুইভ্যালেন্ট পার লিটার মানে এটা হচ্ছে C নর্মাল, বেসিক্যালি নর্মালিটিতে কনসেন্ট্রেশনটা তুমি বলছো। আচ্ছা, ভলিউম অফ সলিউশন কন্টেনিং ওয়ান গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট কত হবে? 1000/C, কারণ 1 লিটার আছে C গাম ইকুইভ্যালেন্ট, তাহলে 1 গাম ইকুইভ্যালেন্ট কতখানি ভলিউমের মধ্যে আছে? 1 গাম ইকুইভ্যালেন্ট আছে হচ্ছে 1000/C সেন্টিমিটার কিউবের মধ্যে। আর এবারে সেপারেশন অফ দ্য ইলেকট্রোডস সেটা কিন্তু 1 সেন্টিমিটার হয়। সেপারেশন অফ ইলেকট্রোডস হচ্ছে 1 সেন্টিমিটার। এবারে কথাটা হচ্ছে যে টোটাল তো ওই 1 গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট তো দুটো ইলেকট্রোডের মাঝে থাকতে হবে। তো তার মধ্যে যদি 1 গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থাকতে হয়, দুটো ইলেকট্রোডের মাঝের ভলিউম তো 1000/C সেন্টিমিটার কিউব হতে হবে। এবারে সেপারেশন যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এরিয়া অফ ক্রস সেকশনটা হতে হবে 1000/C সেন্টিমিটার স্কোয়ার, যাতে করে এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে এই সেপারেশন 1 সেন্টিমিটার গুণ করলে তুমি 1000/C সেন্টিমিটার কিউব পেয়ে যাবে, যেটা 1 গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থাকার জায়গা। আচ্ছা, এবারে দেখো তোমার যে তোমার কন্ডাক্টেন্সটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স A/L। এবারে এই কন্ডাক্টেন্সটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হয়ে যাবে যখন এলটাকে তুমি 1 নিচ্ছ আর এরিয়া অফ ক্রস সেকশন 1000/C নিচ্ছ নিউমেরিক্যালি। তাহলে ল্যামডা হয়ে গেল কত? 1000L/C। তাহলে এই যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট আছে 1000L/C, এইটা হচ্ছে, বা তুমি এটাকে এইভাবে ঘুরিয়ে লিখতে পারো যে ল্যামডা ইকুয়াল টু L/C/1000। এবং এইভাবে লিখলে তুমি ইউনিটটা বুঝে যাবে। স্পেসিফিক কন্ডাক্টেন্স ইউনিটটা হচ্ছে তোমার ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। আর C/1000, সিটা হচ্ছে গাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এবার C/1000 করার মানে যে গাম ইকুইভ্যালেন্ট পার সেন্টিমিটার কিউব হয়ে গেল, অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউবে C গাম ইকুইভ্যালেন্ট আছে। তাহলে 1 সেন্টিমিটার কিউবে কতটা আছে না? C/1000 গাম ইকুইভ্যালেন্ট পার সেন্টিমিটার কিউব। তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, এখানে গাম ইকুইভ্যালেন্ট সেন্টিমিটার কিউব মাইনাস -3, তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তাহলে কনভেনশনাল ইউনিট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। সেটা SI করলে সিমেন সেন্টিমিটার স্কোয়ার গাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কিন্তু একটা ইন্টেনসিভ প্রপার্টি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স একটা ইন্টেনসিভ প্রপার্টি। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কাকে বলে তুমি বুঝলে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স থেকে স্পেসিফিক কন্ডাক্টেন্স সম্পর্ক বুঝলে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের কনভেনশনাল ইউনিট এবং SI ইউনিট তুমি বুঝে গেলে, আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স একটা ইন্টেনসিভ প্রপার্টি সেটা তুমি বুঝে গেলে। এটা আচ্ছা, এবারে এই যে মানে ল্যামডাটা যদি বের করতে হয়, ডিটারমিনেশন অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স যদি বের করতে, তুমি কি করে বের করবে? দেখো, এটা হচ্ছে তুমি একটা ইলেকট্রোলাইটিক সলিউশন না, যার কনসেন্ট্রেশনটা C গাম ইকুইভ্যালেন্ট পার লিটার, তার কন্ডাক্টেন্সটা মেপে নাও, তার সেল কনস্ট্যান্টটাকে মেপে নাও। কি করে মাপতে হবে আমি অলরেডি শিখিয়ে দিচ্ছি, সেল কনস্ট্যান্টটা মাপা। তার স্পেসিফিক কন্ডাক্টেন্স কি হয়ে গেল? L ইকুয়াল টু কন্ডাক্টেন্স সেল কনস্ট্যান্ট, স্পেসিফিক কন্ডাক্টেন্স পেয়ে গেলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ল্যামডা ইকুয়াল টু 1000L/C। অনেক এক্সপেরিমেন্টে সরাসরি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর বের করতে হলো না, কিন্তু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর বের করলে তবে তুমি বাকি কাজগুলোকে করতে পারবে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর যন্ত্র তোমার সরাসরি দেয় না, যন্ত্র না দেয় স্পেসিফিক কন্ডাক্টর, না দেয় ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর, যন্ত্র সবসময় কন্ডাক্টেন্স দেয়।
তা তুমি একটা ইলেকট্রোলাইটিক সলিউশন নাও, যার কনসেন্ট্রেশন তোমার জানা, তার কন্ডাক্টেন্সটা তুমি মেপে নাও, তার সেল কনস্ট্যান্ট কেমন করে মাপতে হয় তুমি জানো। এবারে স্পেসিফিক কন্ডাক্টর স্পেসিফিক কন্ডাক্টর যদি সেল কনস্ট্যান্ট করে স্পেসিফিক কন্ডাক্টর বের করে ফেলো, আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর 1000 L/C। তাহলে এইভাবে সিস্টেমেটিক্যালি পরপর স্টেপ বাই স্টেপ গিয়ে তুমি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটাকে মেজার করতে পারবে। তাহলে দেখো, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর কাকে বলে তুমি বুঝেছো, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর থেকে স্পেসিফিক কন্ডাক্টর সম্পর্ক বুঝেছো, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইউনিট বুঝেছো, সেটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি বুঝেছো। আর ল্যাবরেটরিতে যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ডিটারমাইন করতে হয়, তাহলে স্টেপ বাই স্টেপ তুমি কি করে এগোবে তারও একটা মানে রূপরেখা আমরা এখানে বলে দিই। আচ্ছা, এবার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর বুঝলে মোলার কন্ডাক্টরটা খুব ইজি ব্যাপার। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর যখন বলেছিলাম, তখন দুটো ইলেকট্রোডের মধ্যে যে ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, সেখানে 1 গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থাকতে হবে। আর মোলার কন্ডাক্টেন্সের ক্ষেত্রে শুধু এখানে 1 মোল ইলেকট্রোলাইট থাকতে হবে। তাহলে ইট ইজ দ্য কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন কন্টেনিং 1 মোল অফ ইলেকট্রোলাইট। তাহলে মোলার কন্ডাক্টেন্স হচ্ছে ইট ইজ দ্য কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন কন্টেনিং 1 মোল অফ ইলেকট্রোলাইট। মানে একদম ওখানে 1 গাম ইকুইভ্যালেন্ট, এখানে 1 মোল। তুমি জানো যে অনেকের ক্ষেত্রেই 1:1 ইলেকট্রোলাইট, এগুলোর ক্ষেত্রে যেটাই মলিকুলার ওয়েট সেটাই ইকুইভ্যালেন্ট ওয়েট, সেখানে মোলার কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের কোনো তফাৎ থাকবে না। কিন্তু যেগুলো 2:1 বা 1:2 বা 2:2 এই ধরনের ইলেকট্রোলাইট, যেমন ধরো আমি বলছি সালফিউরিক অ্যাসিড, তার মলিকুলার ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েটের সম্পর্ক কি, ইকুইভ্যালেন্ট হচ্ছে মলিকুলার ওয়েট বাই 2। তাহলে এই ধরনের সিচুয়েশনে এটা মোলার কন্ডাক্টেন্স হবে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তার অর্ধেক হবে। কিন্তু NaCl H যদি কনসিডার করো, সেটাই মোলার কন্ডাক্টর, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর। এটা তাহলে এর কনভেনশনাল ইউনিট ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স হয়ে যাবে। আগেরটা ছিল ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, এখানে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। সেটা সিমেন সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স এরকম ভাবে তুমি লিখতে পারো। এটা একটা আবার ওই ইন্টেনসিভ প্রপার্টি। আচ্ছা, ওই একই রকম করে যেমন করে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরের সাথে স্পেসিফিক কন্ডাক্টর সম্পর্ক বের করলে, ঠিক একই রকম ভাবে মোলার কন্ডাক্টরের সাথে স্পেসিফিক কন্ডাক্টর সম্পর্ক এরকম। মোলার কন্ডাক্টর মিউলিং রেখে 1000 L/C হবে, শুধু এখানে সিটা হয়ে যাবে তোমার ইউনিট ইন মোল পার লিটারে। আগেরটা ছিল গাম ইকুইভ্যালেন্ট পার লিটারে, এখানে মোল পার লিটার। আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর মানে এটা এর ডেরিভেশনটা হচ্ছে এইখানে যে ডেরিভেশনটাকে করলে এক্স্যাক্টলি একই রকমের, শুধু এখানে এই যে লেট কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন সি গাম ইকুইভ্যালেন্ট পার লিটার না করে সি মোল পার লিটার দিবে। তাহলে 1 মোল থাকবে 1000/C সেন্টিমিটার কিউবের মধ্যে। এবার সেপারেশনটা 1 সেন্টিমিটার করলে এরিয়া অফ সেকশনটা 1000/সেন্টিমিটার স্কয়ার নিতে হবে। তাহলে এই ডিরেকশনে তুমি বসালে তোমার মিউটা হচ্ছে ওই 1000 L/C হয়ে যাচ্ছে, শুধু সিটা ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার। আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর মোলার কন্ডাক্টর সম্পর্ক এরকম, যেটা কোয়ালিটেটিভলি বলছিলাম, যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর হচ্ছে মোলার কন্ডাক্টর ডিভাইডেড বাই নিউ প্লাস জেড প্লাস, অথবা মোলার কন্ডাক্টর ডিভাইডেড বাই নিউ মাইনাস জেড মাইনাস। হ্যাঁ, মানে বেসিক্যালি নিউ প্লাসটা হচ্ছে যে একটা ইলেকট্রোলাইট ভেঙে গিয়ে কতগুলো ক্যাটায়ন দিল, আর জেড প্লাস হচ্ছে এক একটা ক্যাটায়নের চার্জ, আর নিউ মাইনাসটা যে ভেঙে গিয়ে কতগুলো অ্যানায়ন দিল, আর জেড মাইনাস এক একটা অ্যানায়নের চার্জ। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড যদি তুমি কনসিডার করো, যেখানে নিউ প্লাসটা 1, নিউ মাইনাসটা 1, জেড প্লাসটা 1, জেড মাইনাসটা 1, তাহলে ল্যামডার মিউ সমান হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম ক্লোরাইড যদি কনসিডার করো, দেখো ক্যালসিয়াম 2 প্লাস, তার নিউ প্লাসটা 1 কিন্তু জেড প্লাসটা হচ্ছে 2, আর 2Cl মাইনাস, নিউ মাইনাস 2, জেড মাইনাস 1, তার মানে 2 দিয়ে ভাগ হয়ে গেল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলে 3 দিয়ে ভাগ হয়ে গেল, অ্যান্ড সো অন। ঠিক আছে, তোমার দেখো যেটা হচ্ছে যে তুমি যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স জানো, তাহলে মোলার কন্ডাক্টেন্সটা তুমি মানে পারস্পরিক সম্পর্কটা তোমার জানা আছে এখানে। যেমন ধরো এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ K2SO4 Al2SO4 whole 24H2 is X. What is the molar conductance value? তোমাকে এখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ভ্যালু X বলে দেওয়া হয়েছে, তাহলে মোলার কন্ডাক্টেন্স কত হবে তোমাকে এখান থেকে বের করতে হবে। এইটার 1 মোল সমান টোটাল কত গ্রাম ইকুইভ্যালেন্ট তোমাকে দেখে নিতে হচ্ছে, সেখান থেকে তোমাকে করতে হবে এটা। আচ্ছা, এই ধরনের সিচুয়েশনে যেটা অসুবিধা সেটা হচ্ছে K2SO4 Al2SO4 2H2 আছে তো, তাহলে দেখো এরা সব ইন্টেনসিভ প্রপার্টি, তোমাকে K2SO4 এর ক্ষেত্রে আলাদা করে বের করতে হবে, Al2SO4 এর ক্ষেত্রে তোমাকে আলাদা করে বের করতে হবে। ঠিক আছে, এই যে করসপন্ডিং ইলেকট্রোলাইটটা তুমি কনসিডার করো, এখানে K2SO4 এর ক্ষেত্রে আলাদা করে বের করতে হবে, Al2SO4 এর ক্ষেত্রে আলাদা করে বের করতে হবে। এখানে আরেকটা দেখো প্রবলেম, ভালো প্রবলেম এটা, যে ক্যালকুলেট দ্য মোলার কন্ডাক্টেন্স অফ 0.01 মোলার aqueous solution of an electrolyte if its resistance at room temperature is 210 ohm and cell constants of the conductivity cell is 0.88 centimeter inverse. এটা ভালো করে পড়ো প্রবলেমটা। But calculate the molar conductance of 0.01 molar aqueous solution of an electrolyte
ইফ ইটস রেজিস্ট্যান্স আর রুম টেম্পারেচার বলে দিচ্ছে 210 ওহম, আর সেল কনস্ট্যান্ট বলে দিয়েছে এইটা। তাহলে দেখো রেজিস্ট্যান্স যদি তুমি জানো তার রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্টেন্স। তাহলে রেজিস্ট্যান্স 210 ওহম বলে দিয়েছে, তাহলে কন্ডাক্টেন্স হচ্ছে ওয়ান বাই আর। তার ভ্যালু যদি ক্যালকুলেট করো কত হবে, 1/210 ওহম ইনভার্স। এটা সেল কনস্ট্যান্ট বলে দিয়েছে। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সে কি হয়, কন্ডাক্টেন্সে সেল কনস্ট্যান্ট হয়। তো কন্ডাক্টেন্স হচ্ছে 1/210 ওহম ইনভার্স, তার সঙ্গে 0.88 সেন্টিমিটার ইনভার্স। এটা করে দেখে নাও তো, তখন ইউনিট হচ্ছে ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্সে কত হচ্ছে এটা ক্যালকুলেট করে বলে দাও। 0.88 ডিভাইডেড বাই 210 করলে কত বেরোয়। আচ্ছা, এবারে মোলার কন্ডাক্টেন্সটা হচ্ছে তোমার 1000 L/C। 1000 হলো, এটা বলে দাও কত বেরোচ্ছে, 0.88 ডিভাইডেড বাই 210 করছো না আমাকে কি করতে হবে? 0.88, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 4.19 ইন্টু 10⁻³ তাই তো? ঠিক আছে এইটা। তাহলে এবারে মিউটা হচ্ছে 1000 L/C, 1000 এলটা হচ্ছে তোমার 4.19 ইন্টু 10⁻³ ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। আর এখানে সিটা এখানে কত বলে দিয়েছে, 0.01 মোলারে। 0.01 1000 এখানে ভাগ হয়ে যাচ্ছে বলে এটা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে মোল সেন্টিমিটার⁻³ এর ইউনিটটা হয়ে যাচ্ছে। এটা মোল পার লিটার হতো, 1000টা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তো ভাগ হয়ে যাচ্ছে বলে মোল পার সেন্টিমিটার⁻³ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে তোমার ইউনিটটা ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এবার কোষে কত হচ্ছে বলো, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে 4.19 ইন্টু 10 স্কোয়ার 419 নাকি? এটা তো নাকি 419। তো এইরকম করে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করতে হবে। দেখো এখানে অনেকগুলো তোমার রিলেশন কাজে লেগে গেল। রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্টেন্স, সেটা তুমি জেনেছো। কন্ডাক্টেন্সকে সেল কনস্ট্যান্ট গুণ করলে স্পেসিফিক কন্ডাক্টেন্স, সেটা তুমি জেনেছো। আর মোলার কন্ডাক্টেন্স হচ্ছে 1000 L/C, সেটা তুমি জেনেছো। তোমার 4টে ফর্মুলা কিন্তু এখানে আমাদের ব্যবহৃত হয়েছে। আর এই ধরনের প্রবলেমগুলো ভালো যে তোমার এগুলো ঝালানো হয়ে যায়, মানে তোমার ফর্মুলাগুলো ঝালানো হয়ে যাচ্ছে। তো দেখো যা বলেছি এখন পর্যন্ত পরিষ্কার, কোনো কিছু অসুবিধা আছে? ঠিক আছে, সবাই বুঝেছো, কোনো অসুবিধা আছে? কি হলো বলো। হুম, আচ্ছা দেখো, নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমরা করব, সেটা হচ্ছে ভেরিয়েশন অফ ইকুইভ্যালেন্ট আর মোলার কন্ডাক্টেন্স উইথ ডাইলিউশন। ভেরিয়েশন অফ ইকুইভ্যালেন্ট আর মোলার কন্ডাক্টেন্স উইথ ডাইলিউশন, মানে ডাইলিউশন বাড়ার সাথে সাথে, অর্থাৎ কনসেন্ট্রেশন কমার সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা মোলার কন্ডাক্টেন্স কেমন করে পাল্টায়। দেখো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এবং মোলার কন্ডাক্টেন্সের ভেরিয়েশনটা একই রকমের, মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বাড়লে মোলার কন্ডাক্টেন্সও বাড়বে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কমলে মোলার কন্ডাক্টেন্স কমবে। এখানে যে কোনো একটা দিয়ে আলোচনা করলে অন্য আলোচনাটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। ধর একটা স্ট্রং ইলেকট্রোলাইট KCl নিয়েছি আমি, তার বিভিন্ন কনসেন্ট্রেশন আমি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটাকে দেখছি। খেয়াল করে দেখো যে কনসেন্ট্রেশনটা 0.1, 0.05, 0.02, 0.01 এইরকমভাবে কনসেন্ট্রেশন যখন আস্তে 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 তোমার কমছে, অর্থাৎ ডাইলিউশন বাড়ছে, দেখো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ভ্যালুটা কিন্তু পরপর করে বাড়ছে। তাহলে ডাইলিউশন বাড়ার সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বাড়ছে, বা কনসেন্ট্রেশন কমার সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা বাড়ছে। এটা কিন্তু উইক ইলেকট্রোলাইট, সে অ্যাসিটিক অ্যাসিড না, তার ক্ষেত্রেও ঠিক একই রকমের সিচুয়েশন। দেখো তোমার যখন কনসেন্ট্রেশন যত কমছে বা ডাইলিউশন বাড়ছে, তো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা বাড়ছে।
তার মানে যেটা বোঝা গেল, ফর বোথ স্ট্রং অ্যান্ড উইক ইলেকট্রোলাইট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইনক্রিজেস উইথ ইনক্রিজিং ডাইলিউশন। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটা ডাইলিউশনের সাথে সাথে বাড়ছে বা কনসেন্ট্রেশন কমার সাথে সাথে হচ্ছে তোমার বাড়ছে। এবারে কোশ্চেনটা হচ্ছে যে কেন বাড়ছে এবং কেমন করে বাড়ছে। তাই যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় তাহলে ল্যামডা বাসে রুট সি প্লট করলে একটা স্ট্রেট লাইন হয়, ল্যামডা বাসে রুট সি প্লট করলে একটা স্ট্রেট লাইন হয়। এবারে যখন এটা তুমি বাড়িয়ে দিলে, অর্থাৎ যখন কনসেন্ট্রেশন টেন্স টু জিরো হলো, তখন সেটা এই ল্যামডা অ্যাক্সিসকে একটা পয়েন্টে কাট করলো, তাকে বলছি ল্যামডা জিরো। তাহলে ল্যামডা জিরো হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন। ল্যামডা জিরোটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন। এটা যে যখন কনসেন্ট্রেশন টেন্স টু জিরো তখন জাস্ট কন্ডাক্টেন্স যেটা হচ্ছে, এবং এটাকে স্ট্রেট লাইন সেটা পরিষ্কার বলে দিচ্ছে। সেটা এরকম একটা ইকুয়েশন ওবে করে, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা জিরো মাইনাস কে ইন্টু রুট সি, এটাকে বলে কোলরাচ ইকুয়েশন। আর কেটা হচ্ছে কোলরাচ কনস্ট্যান্ট। ল্যামডা পাশে রুট সি প্লট যদি করা হয়, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা জিরো মাইনাস কে ইন্টু রুট সি, যেখানে কেটা হচ্ছে তোমার কোলরাচ কনস্ট্যান্ট, এবং এই ইকুয়েশনটাকে বলে কোলরাচ ইকুয়েশন। আচ্ছা, এবারে এই কনসেন্ট্রেশন কমার বাড়ার সাথে সাথে ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশনটা কমছে কেন, বা ডাইলিউশন, ডান দিক থেকে বাঁ দিকে যাওয়া মানে হচ্ছে কনসেন্ট্রেশন কমলো, তো ডাইলিউশন যখন বাড়ছে তখন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা বাড়ছে কেন। আচ্ছা, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর দুটো জিনিসের উপর নির্ভর করছে। যেহেতু এখানে ইলেকট্রোলাইটের পরিমাণটা 1 গাম ইকুইভ্যালেন্ট তুমি ফিক্স করে দিচ্ছ, তাহলে 1 গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থেকে কতটা চার্জ পেলে বা কতগুলো আয়নস পেলে সেটা ইম্পর্টেন্ট। আর 2 নম্বর হচ্ছে আয়নিক মুবিলিটি, আয়নগুলো কোন ভেলোসিটিতে মুভ করছে। তাহলে এই দুটো ফ্যাক্টরের উপর অ্যাকচুয়ালি ল্যামডা নির্ভর করবে, নাম্বার অফ আয়নস অবটেন ফ্রম 1 গাম ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রোলাইট। তার পরিমাণটা ফিক্স করেছি, কিন্তু কে বেশি ডিসোসিয়েট করে, কে কম ডিসোসিয়েট করে, হ্যাঁ তারা ইত্যাদির উপর নির্ভর করে যে 1 গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট নেওয়া হয়েছে মানেই যে সেখান থেকে তোমার একদম মানে কি বলবো 1 ফ্যারাডে চার্জ পেয়ে গেলাম, সেটা কিন্তু সবসময় হবে না। সে কতটা বেশি ডিসোসিয়েট করে, কতটা কম ডিসোসিয়েট করে, এই মতো করে জাস্ট আয়নের সংখ্যা বা চার্জের পরিমাণটা আলাদা হতে পারে। সেখানে অ্যামাউন্ট অফ চার্জ প্রডিউস বা নাম্বার অফ আয়নস অবটেন ফ্রম 1 গাম ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রোলাইট, সেটা ইম্পর্টেন্ট। আর 2 নম্বরে যে কোন ভেলোসিটিতে ইলেকট্রনের দিকে মানে ছুটছে আর কি, সেই আয়নিক মোবিলিটিগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে 100% ডিসোসিয়েশন টেক্স প্লেস অ্যাট অল কনসেন্ট্রেশন, সেই জন্য নাম্বার অফ আয়নস বা চার্জের কোনো ডিফারেন্স হবে না। 1 গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থেকে কতখানি চার্জ পাওয়া যেতে পারে সেইটা একদম ইনট্যাক্ট থাকছে। তার কারণটা কি না, তোমার হচ্ছে ফুললি ডিসোসিয়েট করে যাচ্ছে অ্যাট অল কনসেন্ট্রেশন। আচ্ছা, এবারে তাহলে রেসপন্সিবল ফ্যাক্টরটা কি? রেসপন্সিবল ফ্যাক্টর শুধুমাত্রই হচ্ছে আয়নিক মোবিলিটি। আচ্ছা, এবার ডিবাইউকেল অনচেকার থিওরি কি বলে যে যখনই কোনো একটা স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন হবে এবং তার কনসেন্ট্রেশন সাফিসিয়েন্টলি বেশি হবে, যে কোনো একটা আয়ন তার কাউন্টার আয়নগুলো দিয়ে ঘেরা হয়ে যায়। এরকম একটা সিচুয়েশন, ধরো যদি তুমি ক্যাটায়ন কনসিডার করো, ক্যাটায়নটা অ্যানায়ন দিয়ে ঘেরা হয়ে যাচ্ছে, বা অ্যানায়ন কনসিডার করলে, যে তুমি এরকম করতে অ্যানায়ন কনসিডার করতে, অ্যানায়নটা ক্যাটায়ন দিয়ে ঘেরা হয়ে গেছে, একে বলা হচ্ছে একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট হাই কনসেন্ট্রেশনে একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হয়। আচ্ছা, যদি কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তুমি অ্যাপ্লাই না করো, তাহলে সেই আয়নিক অ্যাটমসফিয়ারটা স্ফেরিক্যালি সিমেট্রিক মানে সে কোনো আনব্যালেন্স ফোর্স ফিল করছে না। মানে এইটা ডান দিক থেকে যতখানি ফোর্স, বাঁ দিক থেকে যতখানি ফোর্স, উপর থেকে যতটা, নিচ থেকে ততটা, সামনে থেকে যতটা, পিছন থেকে ততটা, সেখানে কোনো নেট ফোর্স ফিল করছে না। যখনই তাদেরকে দুটো ইলেকট্রোডের মধ্যে রাখা হলো বা পোটেনশিয়াল ডিফারেন্স বা ইলেকট্রিক ফিল্ড দেওয়া হলো, তখন কি হবে? ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাচ্ছে বা নেগেটিভের দিকে যাচ্ছে। এবারে ক্যাটায়নকে ঘিরে একটা বিশাল বড় একটা আয়নিক অ্যাটমসফিয়ার ছিল। এবার ক্যাটায়ন যখন ক্যাথোডের দিকে যেতে স্টার্ট করলো, তখন আয়নিক অ্যাটমসফিয়ারটা তার সঙ্গে পাল্লা দিয়ে যেতে পারছে না। মানে কোন একজন মধ্যমণি আছে, একজন সেলিব্রিটি এসেছে, শাহরুখ খান এসেছে, শাহরুখ খান যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, বসে আছে বা দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে গিয়ে ভক্তরা জাস্ট কোনো ঠেলাঠেলি হচ্ছে না, ভক্তরা তোমার তাকে ঘিরে আছে। এবারে যখনই শাহরুখ খান সামনের দিকে এগোনোর চেষ্টা করবে, তার তো সিকিউরিটি আছে, তারা তো সামনে রাস্তা ফাঁকা করে দিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাকি ভিড়টা তার সঙ্গে পাল্লা দিয়ে যেতে পারবে না। তখন এই আয়নিক অ্যাটমসফিয়ারটা অ্যাসিমেট্রিক হয়ে যায়। এবার যখনই অ্যাসিমেট্রিক হয়ে গেল, তখন হচ্ছে দেখো এই যে ক্যাটায়নটা ডান দিকে যাচ্ছে, তার পিছনে তোমার নেগেটিভ চার্জের ডেন্সিটিটা বেশি রয়ে গেল। সে কি করবে? পিছন থেকে অ্যাট্রাক্ট করবে, কেন সে যে ভেলোসিটিতে মুভ করতে পারছিল সেটা পারবে না, অর্থাৎ আয়নিক মোবিলিটিটা কমে যাবে। তাহলে এই যে এফেক্টটা, আয়নিক মোবিলিটি কমে গেলে আয়নিক কন্ডাক্টেন্স কমে যাবে। এই যে এফেক্টটা তাকে বলা হয় অ্যাসিমেট্রি এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্ট। অ্যাসিমেট্রি নামটা এসেছে স্ফেরিক্যালি সিমেট্রিক থেকে, আয়নিক অ্যাটমসফিয়ার অ্যাসিমেট্রিক হয়ে যাচ্ছে বলে। আর রিল্যাক্সেশন কেন এসেছে?
দেখো ক্যাটায়নকে কেন্দ্র করে কেন এই স্ফেরিক্যাল আয়নিক অ্যাটমসফিয়ারটা তৈরি হয়েছিল? ক্যাটায়ন পজিটিভলি চার্জ আর বাকিটা নেগেটিভলি চার্জ, তারা একটা স্টেবিলিটি পাচ্ছে বলে। এবারে কথা হচ্ছে যে ক্যাটায়নটা যে একটুখানি সরে গেল, সরে যাওয়ার জন্য অ্যানায়নগুলো বা সারাউন্ডিং অ্যাটমসফিয়ার যে নিজেকে অ্যাডজাস্ট করে বা তার মতো করবে, তার একটা সময় লাগে। মানে একটা ক্যাটায়ন তুমি দিলে, তাকে কেন্দ্র করে একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হলে, এবারে ক্যাটায়নটা সরিয়ে নিলে তাহলে আয়নিক অ্যাটমসফিয়ারটা ভেঙে গিয়ে নর্মাল বাল্কের মতো সিচুয়েশন হবে, সেইটা করতে একটা সময় লাগে। তারপরে রিল্যাক্সেশন টাইম, একটা ফাইনাইট রিল্যাক্সেশন টাইম আছে বলেই কিন্তু তুমি অ্যাসিমেট্রিক এফেক্টটা দেখতে পাচ্ছ। এটা এখানে লিখেছি। বাট ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, this ionic atmosphere become asymmetric. Due to this asymmetry of the ionic atmosphere, there is an opposing force acting on the central ion. This decreases the ionic mobility as well as ionic conductance. This effect is called asymmetry effect or the relaxation effect. তাহলে উইথ ইনক্রিজিং ডাইলিউশন কি হবে? আয়নিক অ্যাটমসফিয়ারটা অত বেশি তৈরি হতে পারবে না, অ্যাসিমেট্রিক এফেক্ট ডিক্রিজ করবে, আয়নিক মোবিলিটি ইনক্রিজ করবে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইনক্রিজ করবে। ইনফাইনাইট ডাইলিউশনে যখন তুমি যাবে তখন কোনো আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে না, অ্যাসিমেট্রিক এফেক্টটা পুরো ভ্যানিশ করে যাচ্ছে, আয়নিক মোবিলিটিটা তার ম্যাক্সিমাম যে লিমিটিং ভ্যালু সেখানে রিচ করে যাবে, এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটাও তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে রিচ করে যাচ্ছে। সেই যে ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুটা, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর, তার ইনফাইনাইট ডাইলিউশন। তাহলে দেখো, তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হলো না, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমি আবার বলি যে সে যে কোনো কনসেন্ট্রেশনে ফুললি ডিসোসিয়েট করে যাচ্ছে, সেই জন্য 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থেকে কতখানি চার্জ পাবো সেইটা নিয়ে ভাবতে হবে না, এটা সবসময় একই পাবো। তাহলে এক্ষেত্রে রেসপন্সিবল ফ্যাক্টর হচ্ছে আয়নিক মোবিলিটি। এবার এখানে ওই অ্যাসিমেট্রিক এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্টের জন্য আয়নিক মোবিলিটি কম থাকছে, সেখানে আয়নিক কন্ডাক্টরস কম থাকছে। এটা এবারে যখন তোমার আস্তে আস্তে ডাইলিউট করা হবে সলিউশনটাকে, তখন অ্যাসিমেট্রিক বা রিল্যাক্সেশন এফেক্ট আস্তে আস্তে মিনিমাইজ করে একটা সময় ভ্যানিশ করে যাবে, তখন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে যাবে, ল্যামডা 0। এইটা তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর আর ইনফাইনাইট ডাইলিউশন, হ্যাঁ, সেটা হচ্ছে ল্যামডা 0। তাহলে দেখো, তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ডাইলিউশনটা বাড়ালে কেন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটা বাড়ছে সেটা পরিষ্কার, কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? কোনো কিছু অসুবিধা আছে? কোথায় গেলে সব? ঠিক আছে তো? আচ্ছা, এবারে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হচ্ছে? উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে প্রথমে এক্সপেরিমেন্টের ভেরিয়েশনটা দেখো, ল্যামডা বাসের রুটসি প্লট করলে এরকম একটা ছবি, মানে এরকম একটা ছবি মানে হচ্ছে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে কনসেন্ট্রেশন যত কমছে ইকুইভ্যালেন্ট কনডাক্টরটা বাড়ছে, কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের মতো ওটা কিন্তু একটা স্ট্রেট লাইন নয়, তার বদলে হচ্ছে ল্যামডা রুটসি এই গুণফলটা একটা কনস্ট্যান্ট থাকছে। যেমন এই যে পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে পি ভার্সেস ভি ছবি এরকম দেখতে হয়, ল্যামডা ভার্সেস রুটসি কনস্ট্যান্ট বলে এই ছবিটা তোমার দেখতে পাচ্ছ। আচ্ছা, এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে ওই যে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থেকে কতখানি চার্জ পাচ্ছ, আর আয়নিক মোবিলিটি, এই দুটো ফ্যাক্টরের উপর তো জিনিসটা নির্ভর করবে। এবারে তুমি যখন করছো মানে উইক ইলেকট্রোলাইট নিচ্ছ, উইক ইলেকট্রোলাইট কনসেন্ট্রেটেড সলিউশনে সে বেশি ডিসোসিয়েট করে না, বেশি ডিসোসিয়েট করে না বলে এত বেশি কিছু চার্জ তৈরি হচ্ছে না, যার জন্যে তোমার ওই আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হতে পারে। তাহলে এক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে যে আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে কোনো অ্যাসিমেট্রিক এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্ট কিচ্ছু থাকবে না, সেই জন্য আয়নিক মোবিলিটিটা তার উপরে কিন্তু কনসেন্ট্রেশনের কোনো এফেক্ট উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে থাকবে না। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট সেখানে অনেক চার্জ, চার্জ ডেন্সিটি অনেক বেশি, সেই জন্য ক্যাটায়নকে অ্যানায়ন ঘিরে ফেলছে, অ্যানায়নকে ক্যাটায়ন ঘিরে ফেলছে, কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে খুব কম ডিসোসিয়েট করে বলে আয়ন অত বেশি নেই, মানে ক্যাটায়নকে অ্যানায়ন ঘুরে ফেলার মতো করে অ্যানায়নই নেই, বা অ্যানায়নকে ক্যাটায়ন ঘিরে ফেলার মতো অত ক্যাটায়নই নেই। সেখানে যেটা দাঁড়াচ্ছে যে এক্ষেত্রে তোমার হচ্ছে, মানে তোমার আয়নিক অ্যাসিমেট্রিক এফেক্ট বা রিল্যাক্সেশন এফেক্ট নেই, বা আয়নিক মোবিলিটি কোনো ভেরিয়েশন নেই, আয়নিক মোবিলিটি তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালু যা হয় তাতেই থাকছে। কিন্তু একটা কথা, অসওয়াল ডাইলিউশনরা যেটা বলছে যে ডাইলিউশন বাড়ার সাথে সাথে কিন্তু ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেড়ে যায় উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। তাহলে কনসেন্ট্রেটেড থেকে যখন ডাইলিউটেড সলিউশন তুমি আসছো, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থেকে যত চার্জ পেতে, এখন চার্জের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে অসওয়াল ডাইলিউশন অনুযায়ী, ডাইলিউশন ল অনুযায়ী ডাইলিউশনের সাথে সাথে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়ছে বলে আয়ন বা চার্জের পরিমাণ বাড়ছে, চার্জের পরিমাণ বাড়ছে বলে তোমার সেখান থেকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরসটা বেড়ে যাচ্ছে। তো সেটাই আমি এখানে লিখেছি, ফর উইক ইলেকট্রোলাইট নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম ইজ অলওয়েজ very small, and hence there is no formation of ionic atmosphere, there is no question of asymmetry effect. Ionic mobility does not depend on dilution, it is always at its maximum limiting value.
According to Oswald dilution law, degree of dissociation increases with increase in dilution. So with increase in dilution, number of ions or amount of charge obtained বা produced from one gram equivalent of electrolyte increase করছে, and equivalent conductance increases with increase in dilution. তাহলে বুঝতে পারলে যে উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে কেন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর উইথ ডাইলিউশনটা বাড়ছে। তা স্ট্রং এবং উইক দুজনের ক্ষেত্রেই বাড়ছে, কিন্তু কারণগুলো আলাদা। স্ট্রং এর ক্ষেত্রে তোমার চার্জের পরিমাণটা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা ফ্যাক্টর নয়, ওখানে আয়নিক মোবিলিটি ফ্যাক্টর। আর উইকের ক্ষেত্রে আয়নিক মোবিলিটি ফ্যাক্টর নয়, এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেটা হচ্ছে ফ্যাক্টর। তা বোঝা গেল যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা মোলার কন্ডাক্টেন্স দুটো একই রকম করে আমি বলি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা যদি জানো, মোলার কন্ডাক্টটা এক্স্যাক্টলি একরকম ভাবে তুমি লিখবে, ঠিক আছে। ওই ডাইলিউশন কেমন করে ভ্যারি করছে সেটা তুমি বুঝে গেলে। এটা 3 নম্বর 4 নম্বরের প্রবলেম হিসেবে খুব রেগুলার বেসিসে পড়ে, খুব ইম্পর্টেন্ট। এটা বুঝেছো তো? আচ্ছা, এবারে কন্ডাক্টেন্স এবং স্পেসিফিক কন্ডাক্টেন্স সেটা ডাইলিউশনের সাথে সাথে কি হচ্ছে। তুমি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা মোলার কন্ডাক্টেন্সটা বুঝলে, এবারে কন্ডাক্টেন্স বা স্পেসিফিক কন্ডাক্টেন্স সেটা কি হচ্ছে। আচ্ছা দেখো, যেটা দেখা যাচ্ছে যে ইউজুয়ালি ডাইলিউশন বাড়ার সাথে সাথে স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে ফর ডাইলিউট সলিউশন, যদি সলিউশনটা ডাইলিউট হয় তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন। কন্ডাক্টেন্সও তাই ইনক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন। কেন এটা? কারণ কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট উইদিন দ্য টু ইলেকট্রোড সেটা ইনক্রিজ করছে। আমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা মোলার কন্ডাক্টেন্স যখন বলি, তখন দুটো ইলেকট্রোডের মধ্যে যে সলিউশনটা সেখানে কতখানি পরিমাণ ইলেকট্রোলাইট নেবো সেটা ফিক্স করা আছে, কখনো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, কখনো 1 মোল। কিন্তু স্পেসিফিক কন্ডাক্টেন্সে কি, দুটো ইলেকট্রোডের মাঝে যে ভলিউমটা সেটা কনস্ট্যান্ট। কনসেন্ট্রেশন বাড়া মানে কি, দুটো ইলেকট্রোডের মধ্যে যে ভলিউমটা সেখানে ইলেকট্রোলাইটের পরিমাণটা বেড়ে গেল। ইলেকট্রোলাইটের পরিমাণ যদি বেড়ে যায়, এক্সপেক্টেড যে স্পেসিফিক কন্ডাক্টেন্স বাড়বে বা কন্ডাক্টেন্স বাড়বে। আর এবারে কথাটা হচ্ছে যে এক্ষেত্রে কনসেন্ট্রেশনটা ডাবল করলে স্পেসিফিক কন্ডাক্ট এক্স্যাক্টলি ডাবল হবে না। কারণটা কি না, যখন কনসেন্ট্রেশন তুমি ডাবল করো তখন ইলেকট্রোলাইটের পরিমাণ ডাবল হলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় তাহলে অ্যাসিমেট্রিক এফেক্টের জন্য আয়নিক মোবিলিটি কিছুটা কমে যাবে। সেই জন্য কনসেন্ট্রেশন বাড়ালে স্পেসিফিক কন্ডাক্টর বাড়ছে কোনো একটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, কিন্তু জাস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল নয়। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি কনসেন্ট্রেশন ডাবল করি তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স কি ডাবল হয়ে যাবে? কন্ডাক্টেন্স যদি স্ট্রং ইলেকট্রোলাইট আছে ফুললি ডিসোসিয়েট করে যাচ্ছে, তাহলে কনসেন্ট্রেশন ডাবল করা মানে চার্জের পরিমাণ ডাবল হয়ে গেল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা হলো, আয়নিক মোবিলিটি তো কনস্ট্যান্ট নেই, আয়নিক মোবিলিটি কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে কমে যায়। সেই জন্য তোমার কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে তোমার সার্টেনলি স্পেসিফিক কন্ডাক্টর বাড়ছে, বাট নট প্রপোর্শনালি। মানে কনসেন্ট্রেশন ডাবল করলাম তার মানে স্পেসিফিক কন্ডাক্টর এক্স্যাক্টলি ডাবল হয়ে যাবে সেরকম নয়। এটা তুমি দেখতে পাবে যখন দেখবে এই কেসিএল 0.1 নর্মাল 0.01 নর্মালে কন্ডাক্টর তুমি বের করছো। 0.1 নর্মালটা বা 0.01 নর্মালটা যেখানে ধরো 1.5 1.6 এরকম, তাহলে 0.1টা তার 10 গুণ 15 বা 16 হওয়ার কথা, দেখবে তুমি হচ্ছে 11 12 এরকম। মানে কনসেন্ট্রেশন 10 গুণ করলাম কিন্তু স্পেসিফিক কন্ডাক্টর 10 গুণ বা কন্ডাক্টর 10 গুণ হচ্ছে না, 10 গুণের থেকে আবার কম হবে। আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হচ্ছে, উইক ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বাড়ালে সার্টেনলি ইলেকট্রোলাইটের পরিমাণটা বাড়লো, কিন্তু এখানে আয়নিক মোবিলিটি চেঞ্জ হচ্ছে না, কিন্তু কনসেন্ট্রেশন বেড়ে গেল মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কমে গেল। ডিগ্রি অফ ডিসোসিয়েশন কমে যাওয়ার জন্য এই কনসেন্ট্রেশন ডাবল করলে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে স্পেসিফিক কন্ডাক্টর এক্স্যাক্টলি ডাবল হবে না, ডাবলের থেকে একটুখানি কম বাড়বে। এটা তাহলে তুমি যখন ভেরিয়েশন অফ স্পেসিফিক কন্ডাক্টর উইথ ডাইলিউশন দেখছো, তাহলে কি হচ্ছে না, স্পেসিফিক কন্ডাক্টর বা কন্ডাক্টর দুটি উইথ কনসেন্ট্রেশন বাড়ছে, স্ট্রং এর ক্ষেত্রেও বাড়ছে, উইকের ক্ষেত্রেও বাড়ছে, বাট নট ডিরেক্টলি প্রপোর্শনেটলি। এটা এবং এই পুরো জিনিসটাই হচ্ছে ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে। আর যদি কনসেন্ট্রেটেড সলিউশনের ক্ষেত্রে হয় তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যদি খুব কনসেন্ট্রেটেড সলিউশন নাও, তখন দেখো কনসেন্ট্রেশন ডাবল করলে তখন অ্যাট দ্য সেম টাইম ওই অ্যাসিমেট্রিক এফেক্টের জন্য তোর আয়নিক মোবিলিটিটা কিন্তু অনেকটা কমে যায়। অনেকটা কমে যায় বলে তখন দেখা যাবে যে কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে স্পেসিফিক কন্ডাক্টর বাড়ার বদলে ইভেন কমতে থাকে। তাহলে আমি যে ডেসক্রিপশনটা বলছি সেটা হচ্ছে ডাইলিউট সলিউশনের জন্য। যদি খুব কনসেন্ট্রেটেড সলিউশন হয়ে যায় তাহলে কনসেন্ট্রেশন ডাবল করলাম, চার্জের পরিমাণ ডাবল হলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আয়নিক অ্যাটমসফিয়ার এত স্ট্রংলি তৈরি হয়ে গেছে যেখানে আয়নিক মোবিলিটিটা অনেকটা কমে যাচ্ছে। সেই জন্য তাহলে মানে ইলেকট্রোলাইটের পরিমাণ বাড়ছে বলে কন্ডাক্টেন্স বাড়ার কথা, কিন্তু আয়নিক মোবিলিটি কমছে বলে কন্ডাক্টেন্স কমার কথা। এবার কোনটা ডমিনেট করবে? যদি তোমার ডাইলিউট সলিউশন হয় তাহলে চার্জের পরিমাণ বা অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট ডমিনেট করছে ওভার তোমার আয়নিক মোবিলিটি।
আগে যে খুব কনসেন্ট্রেটেড সলিউশনে তখন আয়নিক মোবিলিটি ডমিনেট করছে ওভার তোমার ওই অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট। সেই জন্য ছবির নেচারটা এরকম দেখতে হয়ে যায়। হ্যাঁ, ধরো এই যে কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে প্রথমে দেখো স্পেসিফিক কন্ডাক্টর প্রথমে বেড়েছে, একটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর সেটা কমছে। একটা স্ট্রং ইলেকট্রোলাইট HCl এর ক্ষেত্রে যেমন হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড তার ক্ষেত্রে হচ্ছে এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এই কন্ডাক্টেন্স বা স্পেসিফিক কন্ডাক্টেন্স উইথ ডাইলিউশন কেমন করে ভ্যারি করছে পরিষ্কার বোঝা গেল। তার কারণগুলো কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে ডিটারমিনেশন অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর অফ স্ট্রং ইলেকট্রোলাইট এট ইনফাইনাইট ডাইলিউশন। তাহলে ইনফাইনাইট ডাইলিউশনে তুমি কেমন করে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর অফ স্ট্রং ইলেকট্রোলাইট বের করবে? এটা খুব স্বাভাবিক যে ল্যামডা বাসে রুট সি প্লট করো, এক্সট্রাপোলেট করো, হ্যাঁ, তার এই ইন্টারসেপ্ট থেকে ল্যামডা জিরোটা পেয়ে যাবে। Lambda zero can be obtained from the extrapolation of lambda by the root C plot. Consider a particular strong electrolyte and measure the conductors at several different concentration. এবারে তুমি যখন মানে বিভিন্ন কনসেন্ট্রেশনে কন্ডাক্টেন্স গুলো মেপে ফেললে, সেল কনস্ট্যান্ট তোমাকে আলাদা করে মেপে নিতে হবে। এই কন্ডাক্টেন্সের সঙ্গে সেল কনস্ট্যান্ট গুণ করলে স্পেসিফিক কন্ডাক্টেন্স গুলো পেয়ে যাবে, আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর 1000 L/C করে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স গুলো পেয়ে যাবে। এই যে একদম মাপছো কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টর সেল কনস্ট্যান্ট, তার জন্য তোমাকে সেল কনস্ট্যান্টটা মেপে নিতে হচ্ছে, মানে মেজার করে নিতে হচ্ছে। সেটা কেমন করে করতে হবে জানা আছে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর 1000 L/C করে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর পেয়ে গেলে, তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর পেয়ে গেলে আর তার করসপন্ডিং কনসেন্ট্রেশন গুলোকে জানো, ল্যামডা বাসের রুট সি তুমি প্লট করবে, প্লট করলে এরকম স্ট্রেট লাইন হবে। এবার সেটা তুমি এক্সট্রাপোলেট করো করে ওয়াই অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেপ্ট করছে বা ল্যামডা অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেপ্ট করছে সেখান থেকে তুমি ল্যামডা জিরোটাকে পেয়ে গেলে। আর তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ল্যামডা জিরো বের করা খুব সহজ, ল্যামডা বাসের রুট সি প্লট তাহলে এক্সট্রাপোলেশন করে পেয়ে যেতে পারছো। কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তুমি সেটা করতে পারবে না। Lambda zero for weak electrolyte cannot be determined from the extrapolation of lambda by root C plot. তুমি দেখেছো ছবিটা তখন স্ট্রেট লাইন নয়। তাহলে ওয়ে আউটটা উপায়টা কি? তাহলে হাউ ক্যান উই ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরস অফ অ্যান উইক ইলেকট্রোলাইট অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন? তাহলে ইনফাইনাইট ডাইলিউশনে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর আমি কি করে করব? সেটা করা হবে বাই কোলরাজ ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স। কোলরাজ ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স থেকে এটাকে তোমায় করতে হবে। আচ্ছা, কোলরাজ ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স কি বলছে? কতগুলো এক্সপেরিমেন্টাল অবজারভেশন দেখো। দেখো এই KCl NaCl এরা সব স্ট্রং ইলেকট্রোলাইট, তাদের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন মাপতে পারা যায়, মানে ডিটারমাইন করতে পারা যায়। দেখা যাচ্ছে ল্যামডা জিরো ফর KCl সেটা হচ্ছে 144.9 ইউনিটটা ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। NaCl হচ্ছে 128.8। এবার এই দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে 21.1 হচ্ছে। আবার পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট, এখানে পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড, এখানে পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট, তাদের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন, সেটা তুমি এক্সপেরিমেন্টালি মেজার করতে পারো। তাদের ডিফারেন্সটা না সেটাও 21.1 হচ্ছে। দেখো এটাও যা এটাও তাই, যদি এখানে KCl মাইনাস NaCl, এখানে অন্য দুটো সল KNO3 মাইনাস NaNO3। সিমিলার সিচুয়েশন হচ্ছে HCl এবং HNO3, তাদের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইনফাইনাইট ডাইলিউশন ভ্যালুগুলো তুমি মেজার করে দিতে পারবে, তার ডিফারেন্সটা 4.9 হচ্ছে। আবার KCl KNO3 যদি নাও তার ডিফারেন্সটা 4.9 হচ্ছে। তাহলে কথাটা হচ্ছে এই যে অবজারভেশনস গুলো, এই অবজারভেশন গুলো তুমি কি করে ইন্টারপ্রিট করবে, এটা কি করে সম্ভব? তুমি খেয়াল করে দেখো, প্রথম ক্ষেত্রে এখানে ক্লোরাইড ক্লোরাইড কমন, এখানে নাইট্রেট নাইট্রেট কমন, এখানে H+H+ কমন, এখানে K+K+ কমন। তাহলে এই রেজাল্টগুলোকে তুমি এক্সপ্লেন করতে পারো তখনই যদি এভাবে ভাবো যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলিউশন ফর KCl সেটা হচ্ছে যে K+ এর কন্ট্রিবিউশন এবং Cl- এর কন্ট্রিবিউশনের যোগফল, অর্থাৎ এগুলোকে বলে আয়নিক কন্ডাক্টেন্স। আর ইনফাইনাইট ডাইলিউশন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা যদি আয়নিক কন্ডাক্টের যোগফলের সমান করে লেখো, তাহলে দেখো ল্যামডা জিরো অফ KCl হচ্ছে L0 অফ K প্লাস L0 অফ Cl মাইনাস, ল্যামডা জিরো অফ NaClটা হচ্ছে L0 Na প্লাস প্লাস L0 Cl মাইনাস। ডিফারেন্স করলে কি হচ্ছে না Cl মাইনাসের কন্ট্রিবিউশন গুলো কেটে গেল, কেটে গেলে L0 অফ K প্লাস মাইনাস L0 অফ Na প্লাস হচ্ছে। সিমিলারলি KNO3 আর NaNO3 যখন তুমি কনসিডার করবে, ল্যামডা জিরো অফ KNO3 মানে হচ্ছে L0 অফ K প্লাস আর L0 অফ NO3 মাইনাস, আর NaNO3 মানে L0 অফ Na প্লাস প্লাস L0 অফ NO3 মাইনাস। তাহলে তুমি ডিফারেন্সটাকে নাও, ডিফারেন্সটা নিলে দেখো তোমার L0 অফ K প্লাস মানে ওই নাইট্রেট গুলো কেটে চলে গেল এটা। মানে এখানেও L0 অফ K প্লাস মাইনাস L0 অফ Na প্লাস, এখানেও L0 অফ K প্লাস মাইনাস L0 অফ Na প্লাস, এই দুটো তো সমান হবে এবং তাই হয়েছে 21.1 হয়েছে। সিমিলারলি HCl এর ক্ষেত্রে H প্লাস এর কন্ট্রিবিউশন বা Cl মাইনাস এর কন্ট্রিবিউশন, HNO3 এর ক্ষেত্রে H প্লাস এর কনসেন্ট্রেশন বা NO3 মাইনাস এর কনসেন্ট্রেশন বিয়োগ করো, H প্লাস এর কন্ট্রিবিউশন গুলো কেটে গেল, Cl মাইনাস এর কন্ট্রিবিউশন মাইনাস NO3 মাইনাস এর কন্ট্রিবিউশন।
KCl KNO3 দেখো একই রকম ভাবে K প্লাসের কন্ট্রিবিউশন বা Cl মাইনাসের কন্ট্রিবিউশন, এখানে K প্লাসের কনসেন্ট্রেশন বাই নাইট্রেজের কনসেন্ট্রেশন বিয়োগ করো, K প্লাসের কন্ট্রিবিউশন কেটে গেল, তাহলে মানে আয়নিক কন্ডাক্টর সব Cl মাইনাস মাইনাস আয়নিক কন্ডাক্টর সব NO3 মাইনাস হচ্ছে, দুটো ক্ষেত্রে একই হচ্ছে বলে 4.9 হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে এই এক্সপেরিমেন্টাল অবজারভেশনটা তোমায় বলে দিচ্ছে যে আয়নিক কন্ডাক্টর তার ইনফাইনাইট ডাইলেশন তোমাকে এইরকম ভাবে লিখতে হবে। এটাই হচ্ছে কোল্ডাস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স। কি বলছে? At infinite dilution, equivalent conductance of an electrolyte is equal to the sum of ionic conductances of the ions obtained from that electrolyte. But at infinite dilution, equivalent conductance of an electrolyte is equal to the sum of ionic conductance of the ions obtained from that electrolyte. This is the Cold's law of independent migration of ions. আচ্ছা, এটা ভ্যালিড যখন সেটা ইনফাইনাইট ডাইলিউশনে আয়নগুলো ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারে, সেই জন্য এই নামটা এসেছে। কেন এটা কোল্ডার ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স? কারণ দিস ইজ ভ্যালিড অনলি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন হোয়েন আয়ন্স ক্যান মুভ ইন্ডিপেন্ডেন্টলি। এবং তার ইউটিলিটি দেখো, এই কোল্ডার ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স থেকে তুমি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন ফর উইক ইলেকট্রোলাইট তুমি ইজিলি মাপতে পারো। ধরো আমি অ্যাসিটিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইনফাইনাইট ডাইলিউশন আমি মাপতে চাইছি, তাহলে অ্যাকর্ডিং টু কোল্ডার ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর অফ অ্যাসিটিক অ্যাসিড কি হবে না, H প্লাসের আয়নিক কন্ডাক্ট্যান্স প্লাস অ্যাসিটেট আয়ন CH3COO তার যে আয়নিক কন্ডাক্টর তাদের যোগফলের সঙ্গে সমান হবে। এবার আমি লিখছি কিরকম দেখা, এখানে Cl মাইনাসের কন্ট্রিবিউশন যোগ করলাম, Na প্লাসের কন্ট্রিবিউশন যোগ করলাম, আর এখানে Na প্লাস এবং Cl মাইনাসের কন্ট্রিবিউশন বিয়োগ করে ফেললাম। এখানে L0 অফ H প্লাস ছিল, এখানে L0 অফ Cl মাইনাস অ্যাড করেছি, এখানে L0 অফ অ্যাসিটেট আয়ন ছিল, এখানে L0 অফ Na প্লাস অ্যাড করেছে, এই দুটো অ্যাড করেছি এই দুটো বিয়োগ করেছি। এবারে কোল্ডার ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স আবার কি বলছে, এইটা মানে কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরস অফ HCl এট ইনফাইনাইট ডাইলিউশন, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরস অফ সোডিয়াম অ্যাসিটেট এট ইনফাইনাইট ডাইলিউশন, এটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরস অফ NaCl এট ইনফাইনাইট ডাইলিউশন। দেখো তিনজনই কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট, তিনজনই কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট হয়, তাহলে এক্সপেরিমেন্টালি ল্যামডা বাসের রুটসি প্লটকে এক্সট্রাপোলেট করে আমি ল্যামডা জিরো ফর HCl, ল্যামডা জিরো ফর সোডিয়াম অ্যাসিটেট, ল্যামডা বাই NaCl আমি বের করে ফেলতে পারছি। এবারে এই দুটোকে যোগ করে এটাকে বিয়োগ করলে অটোমেটিক্যালি ল্যামডা জিরো ফর অ্যাসিটিক অ্যাসিড তোমার বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো তুমি এই কোল্ডার ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্সটা কি এবং সেইখান থেকে তুমি কেমন করে অ্যাট ইনফাইনাইট ডাইলিউশনে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটা বের করতে পারছো সেটা করে ফেললাম। তাহলে যে অঙ্কটাকে করলাম একই রকমের একটা অঙ্ক তুমি বাড়িতে করবে। আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড ল্যামডা জিরো ফর HCl, সোডিয়াম অ্যাসিটেট এবং NaCl আর 426.2, 91 and 126.5 ওহম ইন দ্য সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট টেম্পারেচার। ফাইন্ড দ্য ল্যামডা জিরো ফর অ্যাসিটিক অ্যাসিড অ্যাট দ্য সেম টেম্পারেচার। দেখো অলরেডি আমি করে দিয়েছি, শুধু ডেটাগুলোকে বসিয়ে দিলে তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা, এইখানে আর জাস্ট একটা বা দুটো স্লাইড আমি বলবো, সেটা হচ্ছে এই যে এক একটা আয়নের যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে আয়নিক কন্ডাক্ট্যান্স। তাহলে আয়নিক কন্ডাক্টর বাই ডেফিনেশন কি, দিস ইজ দ্য কন্ডাক্ট্যান্স অফ ওয়ান গাম ইকুইভ্যালেন্ট অফ আয়ন, দিস ইজ দ্য কন্ডাক্ট্যান্স অফ ওয়ান গাম ইকুইভ্যালেন্ট অফ আয়ন। যেমন ধরো at 25 ডিগ্রি সেন্টিগ্রেড আয়নিক কন্ডাক্টর H প্লাস থেকে 349.82 ওহম ইন সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট, Cl মাইনাস 76.34। আচ্ছা, যখন ক্যালসিয়াম 2 প্লাস বা সালফেট 2 মাইনাস করবো তখন তোমাকে এই আয়নিক কন্ডাক্ট্যান্স অর্ধেকটাকে নিতে হবে, সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স হবে, সেটা 59.50, এটা 79.80 অ্যান্ড সো অন। মানে এগুলো যেহেতু 1:1 ইলেকট্রোলাইট, সেখানে তুমি জাস্ট ডিরেক্টলি লিখছো, আর এইগুলো যখন লিখবে তখন হচ্ছে তার আয়নিক কন্ডাক্ট্যান্স অর্ধেকের ভ্যালুটা তোমাকে নিতে হবে, কারণ আমি এখানে 1 গাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইটের কথা বলেছি। আচ্ছা, একটা জেনারেল ইনফরমেশন দেখবে যে মোস্ট অফ দ্য আয়নের ক্ষেত্রে আয়নিক কন্ডাক্টর ইনফাইনাইট ডাইলিউশন 40 থেকে 80 এর মধ্যে হয়, শুধু H প্লাস এবং OH মাইনাসটা এক্সেপশন। H প্লাসের ক্ষেত্রে 349.8 হয় আর OH মাইনাসের ক্ষেত্রে 198 হয়। এবার কেন H প্লাস এবং OH মাইনাস অ্যাকুয়াস সলিউশনে অ্যাবনর্মালি হয় আয়নিক কন্ডাক্ট্যান্স দেখায়, সেটা আমরা খুব ভালো করে আলোচনা করব গ্রথাস মেকানিজম থেকে, সেটা আমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, এখানে যদি HCl এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইনফাইনাইট ডাইলিউশন দেখি, তাহলে H প্লাস এবং Cl মাইনাসের যোগফল হবে, করলে হচ্ছে 426.16 ওহম ইন সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। আচ্ছা, এবারে দেখো এই যে HCl এর ক্ষেত্রে 426.16 ওহম ইন সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটা দেখালো, যেখানে H প্লাস এবং Cl মাইনাস কন্ট্রিবিউট করেছে, দুটো তো সমান কন্ট্রিবিউট করেনি, পরিষ্কার দেখতে পাচ্ছি H প্লাস বেশি করছে, Cl মাইনাস কম করছে। তাহলে এবারে হচ্ছে যে টোটাল যে চার্জ ক্যারি করলো তার কতখানি ফ্র্যাকশন ক্যাটায়ন ক্যারি করছে বা কতখানি ফ্র্যাকশন অ্যানায়ন ক্যারি করছে, সেইটাই হচ্ছে তার ট্রান্সপোর্ট নাম্বার বা ট্রান্সফারেন্স নাম্বার। The transference number বা ট্রান্সপোর্ট নাম্বার ডিফাইন হচ্ছে কিরকম ভাবে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্র্যাকশন অফ চার্জ অ্যাকচুয়ালি ক্যারিড বাই দ্য পার্টিকুলার আয়ন।
fraction of charge actually carried by the particular ion. মানে ক্যাটায়নের ট্রান্সফার নাম্বার, অ্যানায়নের ট্রান্সফার নাম্বার আলাদা আলাদা। দ্য ট্রান্সফার নাম্বার অফ ক্যাটায়ন টি প্লাস জিরো হচ্ছে এল প্লাস জিরো বাই ল্যামডা জিরো, অর্থাৎ এল প্লাস জিরো বাই এল প্লাস জিরো প্লাস এল মাইনাস জিরো, এটা ইনফাইনাইট ডাইলিউশনে দেখছি। আর ট্রান্সফার নাম্বার অফ অ্যানায়ন হচ্ছে টি মাইনাস জিরো, সেটা এল মাইনাস জিরো বাই ল্যামডা জিরো, অর্থাৎ এল মাইনাস জিরো বাই এল প্লাস জিরো প্লাস এল মাইনাস জিরো। আর ইট ইজ ক্লিয়ার দ্যাট যে ট্রান্সফার নাম্বারের যোগফল দুটো 1 হচ্ছে সবসময়। সেখানে যদি টি প্লাস টি মাইনাস তুমি প্লট করো তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, যার স্লোপটা হচ্ছে তোমার -1, এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট 1, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট 1। যেমন এই সেলের ক্ষেত্রে ট্রান্সফার নাম্বার অফ ক্যাটায়ন তুমি বের করে ফেলতে পারো 349.4282 ডিভাইডেড বাই 426.18। আর সিএল মাইনাসের ক্ষেত্রে একই রকম 76.34 ডিভাইডেড বাই 426.18। এইগুলো তুমি চাইলে এদের ট্রান্সফার নাম্বারগুলো বের করে ফেলতে পারো, পরিষ্কারই পার্টিকুলার কাছে এইচ প্লাসের ট্রান্সফার নাম্বার সিএল মাইনাসের থেকে বেশি হচ্ছে। তো দেখো আমি এই আয়নিক কন্ডাক্টেন্সটা ডিফাইন করে ফেললাম, সেখানে ট্রান্সপোর্ট নাম্বার বা ট্রান্সফারেন্স নাম্বার কাকে বলে সেটা হচ্ছে ডিফাইন করে নিয়েছি। এটা তাহলে আজকে একদিনের জন্য যথেষ্ট হয়েছে, আমরা এখানেই রাখবো। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, তাহলে দেখো আজকে একটা বড় পোর্শন আগের দিনে রিভিশন হয়েছে, তারপরে ওই এফেক্ট অফ ডাইলিউশন, সেখান থেকে পরের পার্টটা আমরা নতুন পড়ালাম। এবারে মানে অনেক সৌম্য যেমন আজকে ক্লাসটা প্রথম করছে, বা কয়েকজন আছে যারা মানে আগের শনিবারে যে একটা ক্লাস নেওয়া হয়েছিল 2 সপ্তাহ আগে, সেই ক্লাসটা সবাই করে উঠতে পারেনি আর কি। সেই জন্য যারা করেছিল তাদের জন্য রিভিশন হলো, আর বাকি সবাইদের জন্য আমি স্টার্টিং থেকে শুরু করলাম। তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা করা হয়েছে। নেক্সট ক্লাসে আমরা রিলেশন বিটুইন আয়নিক কন্ডাক্টর আর আয়নিক মোবিলিটি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, যে আয়নিক কন্ডাক্টর আয়নিক মোবিলিটির সঙ্গে প্রপোর্শনাল, আয়নিক কন্ডাক্টর 1 ফ্যারাডে ইন্টু আয়নিক মোবিলিটি হয়, সেইটাকে একটুখানি দেখবো। এবার ডিটারমিনেশন অফ ট্রান্সপোর্ট নাম্বার, সেটা মুভিং বাউন্ডারি মেথড এবং হিট অফ মেথড, এই দুটো আলোচনা করবো। তারপর হচ্ছে ভেরিয়েশন অফ আয়নিক কন্ডাক্টর অ্যান্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর অন ভ্যারিয়াস ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টরের উপরে কেমন করে আয়নিক কন্ডাক্টর এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর নির্ভর করছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো দেখো যা আলোচনা করেছি সেইটা একদম পরিষ্কারভাবে তুমি বুঝেছো কিনা, বা কোথাও কিছু অসুবিধা হয়েছে কিনা বলে নাও।